এখন তো আস্তে আস্তে ব্যাটের আপনার ব্যাট নিয়ে একটু বেশি দৌড়াই। ঠিক আছে দাদা, ওকে। দেখার জন্য আমি তাই করব, কিন্তু আমার তো সবাইকে শুক্রবারও মাঝে মাঝে অফিস করতে হয়, কিন্তু একটু মিট করে রাখার জন্য বলতেছি যে কে যেন কথা বলতেছে। সবাই মনে করেন শুক্রবার। আলামিন ভাই মিট সবাইকে মিট করে দিছেন? আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আজ আমাদের ব্যাটের উপরে 3য় ক্লাস। আশা করি প্রথম 2টা ক্লাস সবাই ভুলে গেছেন, ঠিক আছে? আসলে আইনের বিষয় তো, এগুলো চর্চা না থাকলে বা পড়াশোনার মধ্যে না থাকলে এগুলো মনে থাকার কথাও না। তো এনিওয়ে আমরা আবার রিপিট করবো আস্তে আস্তে। দীর্ঘদিন ধরে একটা মনে করেন ধারালো একটা ছুরি বা ধারালো একটা দা যদি আপনি দীর্ঘদিন কোনো কিছু না কাটেন, ফেলে রাখেন, তাও তো কিন্তু তাতে মরিচা পড়ে যায়, সেটা কিন্তু আর ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সুতরাং আমরা এই চিন্তা থেকেই আবার শুরু করেছি যে অনলাইনেও হলো, অন্তত স্বাভাবিক হতে কতদিন সময় লাগে বা কি বিষয়, অনলাইনে হলো এটা রানিং রাখি, আমরা চলমান রাখি। প্রয়োজনে আমরা 2 একটা ক্লাস বেশি নিব বা একটু স্লোলি বলবো যেন সবার বুঝতে সুবিধা হয়, অথবা রিপিট করবো। আবার ফিজিক্যাল ক্লাসও প্রয়োজনে আপনাদেরকে সুযোগ দিব, আপনাদের সময় সুযোগ মতো। এরপরে আপনারা থাকবেন, আপনাদের দরজা সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে গ্রুপ আছে, আমরা আছি, ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। তো আমরা আজকে 3য় ক্লাসটা শুরু করি। 3য় ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার কারণ ব্যাট আইনের হার্ট কিন্তু এই 2টা বিষয়, একটা হলো উচ্চ কর্তন এবং আরেকটা হলো আপনার উপকরণ কর রেয়াত। তো উপকরণ কর রেয়াত এবং উচ্চ কর্তন, এই 2টা বিষয় কিন্তু আজকে আলোচনা করব। সুতরাং সবাই একটু আশা করি মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো অস্পষ্টতা থাকে। আজ যে উপস্থাপনায় যে বিষয়গুলো আলোচনা করব, প্রদেয় নিটকর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি, কিভাবে প্রদেয় নিটকর নিরূপণ করতে হবে, তার সূত্রটা কি এবং কিভাবে পরিশোধ করতে হবে। তারপর উপকরণ কর রেয়াত গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ বিষয়ে আলোচনা করব। সমন্বয়, এখানে সমন্বয় 2 ধরনের, হ্রাসকারী ও বৃদ্ধিকারী, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, 2 ধরনের সমন্বয় নিয়ে আলোচনা করব। উচ্চকর কর্তন ও সমন্বয় কিভাবে করতে হবে সে বিষয়গুলো আলোচনা করব। কর চালান পত্র মূসক 6.3 কি এবং কিভাবে এটা ইস্যু করতে হয় সে বিষয়ে আলোচনা করব। ক্রেডিট নোট, ডেবিট নোট নিয়ে আলোচনা করব। মূসক ও সম্পর্ক শুল্ক হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। সম্পর্ক শুল্ক নির্ণয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং টার্নওভার কর নিয়ে আলোচনা করব। এখানে সবগুলো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের। তো এই উপস্থাপনা শেষে আমরা যে বিষয়গুলো শিখবো, যে সরবরাহের উপর নিরূপণ কিভাবে করতে হয়, উচ্চ কর্তন রেয়াত কখন কি পদ্ধতিতে কে কে নিতে পারবেন, কোন কোন ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে না, কোন ক্ষেত্রে রেয়াত নিলে উল্টা জরিমানায় পড়তে হবে, এবং আংশিক উপকরণ কর রেয়াত কি, কখন সৃষ্টি হয়, কিভাবে নিতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়, সমন্বয় কত প্রকার, কি কি, কোন কোন ক্ষেত্রে কি ধরনের সমন্বয় করা যাবে, উচ্চ কর্তন বলতে কি বোঝায়, উচ্চ কর্তনের ক্ষেত্রে কিভাবে সমন্বয় করতে হবে, উচ্চ কর্তৃত অর্থ পরিশোধের পদ্ধতি কি, এবং কর চালানপত্র কি, এটি কিভাবে সংরক্ষণ করতে হয়, ডেবিট নোট ও ক্রেডিট নোট এবং উচ্চ কর্তন সনদ সম্পর্কিত বিধিবিধান কি কি, কর দলীয়াদি সংক্রান্ত অন্যান্য বিধানাবলী কি কি, সম্পর্ক শুল্ক, টার্নওভার কর আরোপ আদায়ের পদ্ধতি কি, পরিশোধে দায়ী ব্যক্তিকে, ইত্যাদি বিষয়গুলো আমাদের পঞ্চম অধ্যায় আজকে আলোচনা করব। পঞ্চম অধ্যায় প্রদেয় নিটকর নিরূপণ ও পরিশোধ পদ্ধতি। প্রদেয় নিটকর আমরা কিভাবে নিরূপণ করব, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এখানে ধারা 32 ও বিধি 20 মোতাবেক করযোগ্য সরবরাহের প্রকৃত মূল্য হবে মূসক হিসাবের জন্য ভিত্তি মূল্য। অর্থাৎ আপনি যখন একটা ট্যাক্স হিসাব করবেন বা ভ্যাট হিসাব করবেন, তখন তার ভিত্তি মূল্য ধরতে হবে ধারা 32 ও বিধি 20 মোতাবেক করযোগ্য সরবরাহের প্রকৃত মূল্য। অর্থাৎ একটি করযোগ্য সরবরাহ করলে সেটার যে প্রকৃত যে মূল্যে আপনি সরবরাহ করেছেন সেই মূল্যটাই হবে ভিত্তি মূল্য। এই প্রকৃত মূল্য বলার অর্থ কি, এই কেন এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে, এটার একটা মিনিং আছে। মিনিংটা হলো, আগে যেমন
1991 সালের আইনে সেখানে মূল্য ঘোষণা ছিল, তারপর ট্যারিফ মূল্য ছিল। তো এই মূল্য ঘোষণা এবং ট্যারিফ মূল্য প্রকৃত মূল্যটাকে মানে সবসময় বিবেচনায় আনতো না। মূল্য ঘোষণা যেটা দিত সেই মূল্যের উপরেই ভ্যাট দিত, অথচ দেখা গেছে প্রতিষ্ঠান তার চেয়ে কম বা বেশি মূল্যে সরবরাহ করতেছে। অনেক ক্ষেত্রে কম মূল্য সরবরাহ করলেও ওই মূল্যের উপরে ভ্যাট দিতেন, আবার বেশি মূল্যে সরবরাহ করলেও ওই মূল্যের উপরে ভ্যাট দিতেন, অনেকে ফাঁকি দেওয়ার জন্য, অনেকে সিস্টেমের সমস্যার জন্য। এখন কিন্তু আর সেই বিষয়টা নাই, কারণ এখন মূল্য ঘোষণা বলতে কিছু নাই, এখন হলো সহগ ঘোষণা। সহগ ঘোষণা একবার করলেও সহগ ঘোষণা যেহেতু অনুমোদনের বিষয়টা নেই, এবং এক্ষেত্রে মূল্যটা যে মূল্যে সরবরাহ করবেন সেই মূল্যেই ভিত্তি মূল্য ধরে তার উপরে ভ্যাটটা দিতে পারবেন, সেটা কম হোক আর বেশি হোক সহগের চেয়ে। কিন্তু সহগের চেয়ে টলারেন্সটা আপনার 7.5%-এর মধ্যে থাকতে বলা হয়েছে, যে 7.5%-এর মধ্যে থাকলে তাকে আমরা নতুন সহগ ঘোষণার ব্যতীতই আমরা বিক্রি করতে পারবো এবং সেই মূল্যের উপর আমরা ভ্যাট পরিশোধ করতে পারবো। তো এই ধারা 32 এবং বিধি 20-এ কি বলা আছে আমরা সেই বিষয়গুলো দেখবো। এখন হবে যে মূল্য হবে করযোগ্য সরবরাহের পণ হইতে উক্ত পণের কর ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করে যা পাওয়া যায়। এখানে ধারা 32-এ বলা হয়েছে যে মূল্যটা কি হবে, মূল্য হবে করযোগ্য সরবরাহের পণ হইতে। এখন দেখুন এখানে দুইটা বিষয়, একটা হলো মূল্য, একটা হলো পণ। তাহলে মূল্য হবে করযোগ্য সরবরাহের পণ হইতে উক্ত পণের কর ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করে যা পাওয়া যাবে। তার মানে পণ এবং মূল্য এই দুইটা কিন্তু আলাদা আলাদা টার্ম। তাহলে পণ কি বোঝায়? পণের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে করযোগ্য সরবরাহ হতে আপনার করের পরিমাণ বিয়োগ করার ফলে যেটা পাওয়া যায় সেটা হলো মূল্য। তার মানে পণ হলো কর সহ সর্বমোট গৃহীত অর্থ, অর্থাৎ একটা সরবরাহের বিপরীতে বা একটা বিক্রয়ের বিপরীতে কোন ক্রেতার নিকট থেকে সরবরাহকারী যে পরিমাণ অর্থ গ্রহণ করেন কর সহ, সেই টোটাল অর্থটাকেই বলা হয় পণ। তার মানে পণ হবে ট্যাক্স সহ। আর পণ থেকে যখন আমি ভ্যাটের পরিমাণ বা ট্যাক্সের পরিমাণ বা করের পরিমাণ বিয়োগ দিব বা সম্পর্ক শুল্ক থাকলে তার পরিমাণ বিয়োগ দিব, তখন নিট যে অর্থটা পাওয়া যাবে সেটি হবে মূল্য। তার মানে মূল্যের মধ্যে ট্যাক্স বা করগুলো থাকে না, বা শুল্ক থাকে না, ডিউটি থাকে না। ডিউটি ট্যাক্স বাদ দিয়ে যেটা থাকে সেটা হলো মূল্য, আর মূল্যের সাথে ডিউটি ট্যাক্স যোগ করলে যেটা হয় সেটা হলো পণ। এইটা বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন যে পণ এবং মূল্য এক জিনিস নয়। যখনই মূল্য বলবে সরি, তো যখনই মূল্য বলবে তখনই বুঝতে হবে যে ওই অর্থের মধ্যে কোনো প্রকার আপনার কর নেই, কর ব্যতীত যে মূল্য যে অর্থ সেটি হবে মূল্য, আর মূল্যের সাথে যখন আমরা কর যোগ করে দিব তখন সেটা হবে পণ। সুতরাং পণ এবং মূল্য দুটো আলাদা বিষয়। আইনে যখনই মূল্যের বিষয়টা আসবে তখনই ধরে নিতে হবে যে কর ব্যতীত মূল্য। অনেকেই প্রশ্ন করেন, স্যার এই মূল্যটা কি ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে? আরে ভাই, মূল্য যখন বলছেন তখনই তো আপনি বলেই ফেলছেন যে এটা এক্সক্লুসিভ, মানে কর ব্যতীত মূল্য। যখনই মূল্য বলবে তখনই বুঝতে হবে কর ব্যতীত মূল্য। আর যখন কর সহযোগ হয়ে যাবে ইনক্লুসিভ হবে তখন সেটা পণ হয়ে যাবে, সেটার মূল্য থাকবে না ভ্যাট আইনের ভাষায়। আপনারা যদি কেউ অ্যাডভোকেট থেকে থাকেন বা যারা অ্যাডভোকেট আছেন আইনের ইয়ে নিয়ে কাজ করেন, মামলা টামলা নিয়ে কাজ করেন, তখন কিন্তু এই শব্দগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। দেখবেন যে ভ্যাট অফিস থেকে মূল্য এবং পণ এই শব্দগুলো নিয়ে গোলমেল করে ফেলবে। এখানে কিন্তু একটা ফাঁক ফোকর তৈরি হবে, সেগুলো কাজে লাগাতে পারবেন। বা সেই বিষয়গুলো ধরে আপনার হিসাবগুলো বা এই বিষয়গুলো কিন্তু আপনার অনেক কাজে আসবে মামলা ফেস করার ক্ষেত্রে। আর হলে আমদানিকৃত সেবার ক্ষেত্রে সরবরাহ মূল্য হবে করযোগ্য সরবরাহ মূল্য। তাহলে আমদানিকৃত সেবা মানে যে সেবাটা আপনি আমদানি করবেন সেই সেবাটার মূল্য হবে ধারা 20 অনুযায়ী, যেটা রিভার্স চার্জ আর যোগ্য মূল্য, যে মূল্যে আপনি সরবরাহ করবেন সেই মূল্য হবে করযোগ্য মূল্য। অর্থাৎ এটা সবসময় ট্যাক্স ব্যতীত মূল্য যেটা সেটাই, অর্থাৎ এখানে মূল্যই বলছে। তো অন্যান্য ক্ষেত্রে সরবরাহ মূল্য হবে ন্যায্য বাজার মূল্য হতে কর ভগ্নাংশে বিয়োগ করে প্রাপ্ত মূল্য। এখানে দেখেন আবার মূল্য আর পণ্যের মধ্যে কিন্তু গোলমাল করে ফেলছে, অর্থাৎ আইন যারা করছে তারাই কিন্তু এখানে গোলমাল করে ফেলছে। যে সরবরাহ মূল্য, এখানে আবার মূল্য বলতে হবে কেন? ন্যায্য বাজার মূল্য হতে কর ভগ্নাংশে বিয়োগ করে প্রাপ্ত মূল্য, কেন পণ হতে বললেই তো হইলো যে সরবরাহের ক্ষেত্রে মূল্য হবে পণ হতে বিয়োগ করে মূল্য। এখানে আবার কাহিনী আছে, ন্যায্য বাজার মূল্য বিধিমালা নামে একটা বিধিমালা করা হয়েছে।
তো সেই বিধিমালায় যে ন্যায্য বাজার মূল্য পাওয়া যাবে সেটা কিন্তু পণ। প্রথমে আপনার ওখানে পদ্ধতি আছে, সেখানে পণ যেটা পাওয়া যাবে সেটা হলো ন্যায্য বাজার মূল্য অনুযায়ী ওই কর বাংশ দিয়ে বিয়োগ করে মানে ভিত্তি মূল্য বের করতে হবে। তাহলে আবার ভিত্তি মূল্য এবং বাজার মূল্য দুইটা কিন্তু দুই জিনিস হলো। বাজার মূল্যটা যখন হবে তখন এমআরপি মূল্য বা বাজার মূল্য যেটা ট্যাক্স ইনক্লুসিভ, ম্যাক্সিমাম রিটেল প্রাইস উইথ ভ্যাট এন্ড ট্যাক্স ইনক্লুডিং, তখন ওই ন্যায্য বাজার মূল্য, ন্যায্য বাজার মূল্য কিন্তু বলছে, আবার সেখানে শুধু মূল্য বলে নাই। তাহলে বাজার মূল্য হতে কর বাংশ বাজার মূল্য আর পণ দুটো কিন্তু তাহলে এক হয়ে যাচ্ছে। তো বাজার মূল্য বা ন্যায্য বাজার মূল্য বা পণ হতে আপনি যখন কর বিয়োগ করবেন তখন মূল্য পাওয়া যাবে, মানে ভিত্তি মূল্য পাওয়া যাবে, মূসক আরোপযোগ্য বা কর আরোপযোগ্য ভিত্তি মূল্য পাওয়া যাবে। আর ভ্যাট আইন অনুযায়ী বর্তমানে ধারা 32 অনুযায়ী বলছে যে সকল মূল্য হবে মূসক সহ বা ভ্যাট ইনক্লুসিভ। ওই যে বলছে পণ হইতে বিয়োগ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হবে মূল্য, তার মানে মূল্যটা ইনক্লুসিভ। এখন যেমন কোন রেস্টুরেন্ট যদি ধরেন বা কোনো মিষ্টির দোকানদার যদি 300 টাকা আপনার কাছ থেকে 1 কেজি মিষ্টির দাম রাখে বা 900 টাকা 1000 টাকা দাম রাখে, কিন্তু সে ভ্যাটের পরিমাণটা অ্যামাউন্ট আলাদা লিখলো না, সেক্ষেত্রে সে যদি ভ্যাট চালান না দেয়, সে যদি বলে যে আমি তো ভ্যাট রাখিনি, ভ্যাটের উল্লেখ করিনি, তাহলে কিন্তু সে পার পাবে না, কারণ আইন অনুযায়ী সে যে মূল্যটা রাখছে তার মধ্যেই ভ্যাটটা ইনক্লুসিভ থাকবে। অর্থাৎ সে যে 900 টাকা নিচে তার মধ্যে আপনার ওই 15% ভ্যাট সহ মূল্যটাই সে নিল, ভ্যাটটা সে আলাদাভাবে মেনশন করা না করলেও ওই ভ্যাটের মধ্যে আছে। ভ্যাট নেয় নাই এই কথা কারো বলার আর সুযোগ দেয় আইনের এই ধারাটার বলে। এখন অন্তর্ভুক্ত হলে কর বাংশ দিয়ে গুণ করে মূসকের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন দেখুন কর ভগ্নাংশটা আসলে কি, আমরা ফিজিক্যাল ক্লাসে দেখিয়েছিলাম যে কর ভগ্নাংশটা সূত্র হলো r/r+100। এটা আসলে সরাসরি ভাগ চিহ্ন দিয়ে দেখাতে পারলে ভালো হতো, এখানে দেখানো একটু কঠিন, আমি আগে খেয়াল করিনি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় একটা ব্র্যাকেট দিয়ে দিলে হতো। অর্থাৎ r কে r+100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ দিলে যেটা হবে সেটাই হবে আপনার কর ভগ্নাংশ। তো এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে আর কে আর দ্বারা ভাগ করে প্লাস 100, তার মানে আর কে আর দ্বারা ভাগ দিলে তো 1 হয়ে যাবে, তাই না? এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে এটা হলো যে ভাগ r+100 মানে যদি 15% হয়, যেখানে এখানে যদি কর হার যদি আর মানে হার যদি 15 হয়, তাহলে কর ভগ্নাংশ হবে 15/15 যোগ 100 মানে 15/115। এখানে যদি ব্র্যাকেটটা না দিই তাহলে ভুল হয়ে যাবে হিসাবে। আমি কারেকশন করে ভুলটা ঠিক করে দিব প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে। তাহলে কর ভগ্নাংশ হবে 15/115 অর্থাৎ 15% হইলে। তো এখানে যদি আপনার 5 হয়, কর যদি 5 হয় তাহলে কর ভগ্নাংশ হবে 5/105। 7.5% হলে 7.5/100 7.5 মানে 107.5%, বা 10% হইলে 10/110। তো এরকম, অর্থাৎ আর হলো হার, আর r+100, 100 সাথে হারকে যোগ করে ভাগ দিলে ওটি কর ভগ্নাংশ পরিমাণ বের হবে। ইনক্লুসিভ পদ্ধতি হলে কর ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। এই যে ধরা যাক আমরা উদাহরণস্বরূপ একটি এসি রেস্তোরাঁর ব্যবসায়ী কোনো খাবারের মূল্য 300 টাকা রাখলো, যার উপর ভ্যাট হলো 15%। এসি রেস্তোরাঁ ভ্যাট 15% ছিল, বর্তমানে 10% হয়ে গেছে যদিও। তো সেক্ষেত্রে মূসকের পরিমাণ হবে কত? 300 গুণন কর ভগ্নাংশ। তাহলে কর ভগ্নাংশ হলে কত? r/100 প্লাস r, তাহলে r হলো 15, এই জন্য 15/115 মানে তাহলে 300 কে 15/115 গুণ দিলে 39 টাকা 13 পয়সা ভ্যাট আসলো। কিন্তু দেখুন 300 টাকার উপর যদি 15% করি সরাসরি, তাহলে 3×45 টাকা হওয়ার কথা, কিন্তু ভ্যাট আসছে 39 টাকা 13 পয়সা। তার মানে এটা ইনক্লুসিভ হয়ে যাওয়ার কারণে আপনার 15% হয় 13%-এর মতো হয়েছে, 13.04%, অর্থাৎ দুই কর ভগ্নাংশ দিয়ে গুণ করার কারণে। এবার করযোগ্য সরবরাহ মূল্য হবে কত? তাহলে এটা কিন্তু পণ, 300 টাকা হলে পণ পেয়েছিল, আর করের পরিমাণ হলো 39 টাকা 13 পয়সা। 300 টাকা থেকে 39 টাকা 13 পয়সা মাইনাস করলে 260 টাকা 87 পয়সা তার মূল্য, অর্থাৎ ভ্যাট ব্যতীত মূল্য যেটা। এবার নিট কর কিভাবে নিরূপণ করতে হবে? নিট কর নিরূপণের সূত্র আপনারা জানেন, আমরা সংজ্ঞায় যখন বলেছিলাম যে নিট কর কিভাবে নিরূপণ করতে হয়। নিট কর নিরূপণের সূত্র হলো আপনার আউটপুট ট্যাক্স, তার সাথে মাইনাস করে দিতে হবে ইনপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স মানে হলো সরবরাহের বিপরীতে যে মূল্যটা আসে সেটা, তার থেকে বিয়োগ করতে হবে ইনপুট ট্যাক্স বা উপকরণ কর রেয়াত, তার সাথে যোগ করতে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা বৃদ্ধিকারী সমন্বয়, আর তার থেকে বিয়োগ করতে হবে হ্রাসকারী সমন্বয় বা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এই বিষয়গুলো এখানে ঘুরে ফিরে বলা আছে। তার মানে আপনার আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বিয়োগ করে মানে
ক্রয় বাবদ, আউটপুট মানে সরবরাহ থেকে আপনি ক্রয়ের বিপরীতে যেটা দিয়ে আসছেন যদি রিয়াতি পদ্ধতি হয়ে থাকে সেই রিয়াতি পদ্ধতিটা বিয়োগ করে দিতে হবে, কারণ আমি তো একটা দিয়ে আসছি একবার, এটা রিয়াত দিয়ে নিব, তাহলে রিয়াতটা মাইনাস করে দিতে হবে, দিয়ে তার সাথে যোগ করতে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ বৃদ্ধিকারী সমন্বয়। আমার আরো কোনো অন্যান্য বৃদ্ধিকারী সমন্বয় আছে কিনা, উচ্চ কর্তন অথবা অন্যান্য কোনো প্রদেয় আছে কিনা, সেটা বৃদ্ধিকারী সমন্বয়টা যোগ করে দিতে হবে। আবার হ্রাসকারী সমন্বয় মাইনাস করে দিতে হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস করে দিলে এবার প্লাস মাইনাস করে যদি আপনার ধনাত্মক প্রদেয় থাকে তাহলে সেটা নির্ধারিত সময়ের মধ্যে বা পরবর্তী কর্মের 15 তারিখের মধ্যে পরিশোধ করে দিতে হবে, না করলে আবার জরিমানার বিধান আছে। জরিমানাটা আবার আগে ছিল 2% মাসিক, এখন 1% করেছে এই বছর থেকে। তো এই বিষয়গুলো বলা আছে, এটা ধারা 45-এ বলা আছে যে নিটকর কিভাবে নিরূপণ করতে হয়। কোন কর মেয়াদে করদাতা কর্তৃক প্রদেয় নিটকরের পরিমাণ নিম্নবর্ণিত উপায়ে নিরূপণ করতে হবে। কি কি? উক্ত কর মেয়াদে প্রদেয় সকল উৎপাদ কর এবং সম্পর্ক শুল্ক যোগ করিয়া, দেখেন উৎপাদ কর এবং সম্পর্ক শুল্ক যোগ করতে হবে। উৎপাদ কর মানে আউটপুট ট্যাক্স, যেটা প্রদেয় কর, তার সাথে সম্পর্ক শুল্ক, কি পরিমাণ সম্পর্ক শুল্ক বা প্রদেয় হলে সেটা যোগ করতে হবে। সম্পর্ক শুল্কের হিসাব যদিও আলাদা, আমরা রিটার্নে যখন যাবো তখন কিন্তু হিসাব আলাদাভাবে দেখাবে। উক্ত কর মেয়াদে যে সকল উপকরণ কর রেয়াত পাওয়ার অধিকারী উহা দফা ক এর অধীন নিরূপিত কর যোগফলতে বিয়োগ করিয়া, তার মানে এই দেখেন উপকরণ কর বিয়োগ করতে হবে। আমার আউটপুট ট্যাক্স থেকে বিয়োগ করবো উপকরণ কর, তার সাথে আবার বৃদ্ধিকারী সমন্বয় যোগ করবো, যে গত বৃদ্ধিকারী সমন্বয় যোগ করার কথা বলছে। তারপরে ঘটদের নিবেদিত হ্রাসকারী সমন্বয় বিয়োগ করিয়া, তারপর উপধারা একই উল্লিখিত পদ্ধতিতে নিরূপিত নিটকর উক্ত কর মেয়াদে দাখিল পত্রে পেশ করিবার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে। তাহলে দেখুন নিটকর নিরূপণের সূত্র হলো আউটপুট ট্যাক্স মাইনাস উপকরণ কর রেয়াত, তার প্লাস বৃদ্ধিকারী সমন্বয়, তার মাইনাস হ্রাসকারী সমন্বয়। এইটা আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বলি, যে দেখুন নিটকর ইকুয়াল টু কি হবে, যে উৎপাদ কর মাইনাস উপকরণ কর যোগ বৃদ্ধিকারী সমন্বয় প্লাস হ্রাসকারী সমন্বয়। ধরা যাক উৎপাদ কর 2000 টাকা, উপকরণ কর রেয়াত 1400 টাকা, বৃদ্ধিকারী সমন্বয় 300 আর হ্রাসকারী সমন্বয় 200 টাকা। তাহলে এখানে নিটকর কত আসবে? 2000 থেকে 1400 মাইনাস, আবার 300 যোগ, আবার 200 মাইনাস করে মোট 700 টাকা তার এই মাসে প্রদেয় আসলো। অর্থাৎ আমার বিক্রয়ের বিপরীতে যদি আমার এই মাসে 2000 টাকা ভ্যাট আসে, আর আমি যদি রেয়াত 1400 টাকা পাই এবং বৃদ্ধিকারী সমন্বয় যদি 300 টাকা থাকে আর হ্রাসকারী সমন্বয় 200 টাকা থাকে, তাহলে আমার এই মাসে আমার আরো 700 টাকা পরিশোধ করতে হবে সাথে। এটা হলো নিটকর। দাখিলপত্র জমার পূর্বেই কিন্তু এই নিটকরটা পরিশোধ করতে হবে। তাহলে নিটকর 15 তারিখের পরবর্তী মাসের 15 তারিখের মধ্যেই পরিশোধ করে ট্রেজারি চালানের কপি অথবা অনলাইনে দিলে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা স্লিপের নাম্বার সহ এগুলো জমা দিয়ে দিতে হবে। আর জমা না দিলে কিন্তু আবার কর নির্ধারণ হতে পারে, 2 ধরনের জরিমানা হতে পারে। সুতরাং নিটকরটা সময় মতো মানে পরিশোধ করাই ভালো। এবার আমরা আলোচনা করব উপকরণ কর রেয়াত। উপকরণ কর রেয়াতের বিষয়টা আলোচনার আগে উপকরণ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আলোচনা করব। কারণ উপকরণ যদি আমরা না বুঝি যে উপকরণ কোনটা কোনটা, তাহলে আমরা উপকরণ কর রেয়াত নিব কিভাবে? উপকরণ যদি বুঝি উপকরণ কোন জিনিস সেটা যদি চিহ্নিত করতে পারি, তাহলে সেই উপকরণের বিপরীতে যে করটা হবে সেটি আমি রেয়াত দিতে পারবো, উপকরণ ক্রয়ের বিপরীত। সুতরাং এখানে উপকরণ কর রেয়াতের ক্ষেত্রে আমরা উপকরণ কি সেই জিনিসটা আমরা বুঝবো। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে রেয়াত বা ইংরেজিতে বলে থাকেন রিবেট, কিন্তু আসলে এই বর্তমান আইন অনুযায়ী এটাকে রিবেট বলা যাবে না, এটাকে বলতে হবে, যদি সংক্ষেপে বলতে চান তাহলে বলতে হবে ক্রেডিট, অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট বা উপকরণ কর রেয়াত বা ক্রেডিট মেকানিজম, রেয়াতি পদ্ধতি, ক্রেডিট মেকানিজম রেয়াতি পদ্ধতি। এটাকে রিবেট বলা যাবে না। রিবেট ইনকাম ট্যাক্সের টার্মে এখনো রয়ে গেছে, কিন্তু ভ্যাট আইনে এটাকে আর রিবেট নাই, এটাকে বলতে হবে ক্রেডিট বা ইনপুট ট্যাক্স ক্রেডিট, উপকরণ কর রেয়াত। এখন আমরা উপকরণ কর রেয়াত আলোচনার আগে উপকরণ বলতে কি বুঝি বা কোন কোন বিষয়গুলো উপকরণ হবে সেই বিষয়টা একটু আলোকপাত করি। ধারা 2 এর দফা 18 ক উপকরণের সংজ্ঞা দেয়া আছে, সেখানে বলা আছে সকল প্রকার কাঁচামাল। তাহলে সকল প্রকার কাঁচামাল মানে র মেটেরিয়ালস, উৎপাদন কাজে যে সমস্ত র মেটেরিয়ালস ইউজ হবে এটা তো উপকরণ, এতে কোনো সন্দেহ নাই। এটা সবাই জানে যে আমার এই র মেটেরিয়ালসটা আমি ইউজ করে কি কি ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করব, সেটা হলো আমার কাঁচামাল বা উপকরণ। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন বলেন তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে
সকল প্রকার কাঁচামাল, আমরা যে কাঁচামাল বা র মেটেরিয়ালস গুলো উৎপাদন কাজে ব্যবহার করবো সেটা আমার উপকরণ, এটা তো সবাই বুঝে। এছাড়াও ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ এবং ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এই তিনটা জিনিস আমার কিন্তু উপকরণ হিসেবে মানে ট্রিট হবে, বা আইনের সংজ্ঞা অনুযায়ী তিনটা জিনিসও উপকরণ হবে। ল্যাবরেটরিতে ব্যবহৃত যে রিএজেন্ট গুলো আছে, অনেক প্রতিষ্ঠানে আছে ল্যাবরেটরি থাকে, সেখানে রিসার্চ করা লাগে নতুন নতুন প্রোডাক্টের জন্য বা প্রোডাক্টের মান উন্নয়নের জন্য। তো সেই ল্যাবরেটরিতে যে রিএজেন্ট গুলো, অ্যাক্সেসরিজ গুলো এবং ইকুইপমেন্ট গুলি ব্যবহৃত হয়, সেগুলো ক্রয় বাবদ যদি কেউ উপকরণ ক্রয় কর দিয়ে আসেন, সেটাও কিন্তু রেয়াত নিতে পারবেন, কারণ এই বিষয়গুলোকে আইনের সংজ্ঞায় উপকরণ হিসেবে মানে সংজ্ঞায়িত করা হয়েছে। আর জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ, আপনি জ্বালানি হিসেবে ব্যবহৃত যে পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলোকে যেমন তেল, পেট্রোলিয়াম, এগুলো উপকরণ হিসেবে বিবেচিত হবে, সেগুলোর উপর রেয়াত নিতে পারেন আপনি। আর হলো মোড়ক সামগ্রী, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, এটাকে উপকরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আপনি ফিনিশ প্রোডাক্ট উৎপাদন করে ফিনিশ প্রোডাক্ট বাজারজাত করতে বা বিক্রি করতে আপনার মোড়ক সামগ্রীর প্রয়োজন হবে। এই মোড়ক সামগ্রীগুলো আপনি উপকরণ হিসেবে বিবেচনা করতে পারবেন এবং তার বিপরীতে রেয়াত গ্রহণ করতে পারবেন। আর আসে সেবা বা সার্ভিসেস। এই সেবার ক্ষেত্রে এসে মানে বিতর্ক শুরু হয় যে আসলে সেবা বলতে তো অনেক ধরনের সেবা হয়ে থাকে, কোন কোন সেবা আমার উপকরণ হবে। অনেকে বলে থাকেন যে অ্যাডভার্টাইজমেন্ট উপকরণ হবে না, কারণ এটা উৎপাদনের সাথে জড়িত না। আবার অনেকে বলেন যে না, এটা সেবাটাও সেবা, যেমন অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক ধরনের 43টা যে মানে 99টার মতো প্রায় সেবা আছে আপনার, যে সেবাগুলো যেমন যোগানদার সেবা, অনেকে বলে যে যোগানদার সেবা উপকরণ হবে, কারণ সেবা তো সেবা, যোগানদার সেবা উপকরণ। অনেকে বলে যে না, যোগানদার সেবা উপকরণ হবে না, কারণ এটা উৎপাদনের সাথে জড়িত না বা অন্য কিছু অফিসিয়াল সরবরাহ দিতে পারে, সেক্ষেত্রে এটা আবার উপকরণ কিভাবে হবে। তো বিতর্কটা আসলে থাকবে না, রাখা উচিত না। তার কারণ কি, এই উৎপাদন প্রক্রিয়ার সাথে এবং সরবরাহ প্রক্রিয়ার সাথে, অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার সাথে সরাসরি যে সমস্ত সেবা জড়িত, সেগুলোই আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে। তাহলে অর্থনৈতিক কার্যক্রমটা কি কি? অর্থনৈতিক কার্যক্রমটা হইলো পণ্যের আমদানি বা সংগ্রহ বা ক্রয় বা উৎপাদন এবং বাজারজাতকরণ, বিক্রয় পর্যন্ত। অর্থাৎ একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য যদি কেউ ইম্পোর্ট করে থাকে, তাহলে তার আমদানি, উপকরণ আমদানি করতে, তার পণ্য উৎপাদন করতে, বাজারজাত করতে এবং বিক্রয় শেষ হওয়া পর্যন্ত এই এই অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার সাথে যেই যেই সেবাগুলো সরাসরি জড়িত থাকবে, সেগুলোকেই আপনি উপকরণ হিসেবে ট্রিট করতে পারবেন এবং সেগুলোর উপরই আপনি রেয়াত গ্রহণ করতে পারবেন। যেমন যোগানদার, যোগানদার কি করে, অনেকে যোগানদারের কাছ থেকে আপনার উপকরণ ক্রয় করে থাকে। এখন উপকরণ যদি ক্রয় করে থাকে, যেহেতু যোগানদারের কাছ থেকে ক্রয় করেছেন, সেটা কিন্তু সরাসরি উপকরণ থাকলো না, সেটা তখন র মেটেরিয়াল থাকলো না, সেটা তখন ওই যোগানদার সেবা হয়ে গেল, তাহলে সেটাও কিন্তু তিনি রেয়াত নিতে পারবেন। আবার অ্যাডভার্টাইজমেন্ট না করলে পণ্যটা সে কিভাবে বিক্রি করবে, কারণ অ্যাডভার্টাইজমেন্টও তার অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার একটা অংশ, সুতরাং অ্যাডভার্টাইজমেন্টও তার এই উপকরণ হিসেবে বিবেচিত হবে। তো এভাবে যে সমস্ত সেবা সমূহ তার অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত থাকবে, সেগুলোকেই আপনি উপকরণ হিসেবে মানে ট্রিট করতে পারবেন বা বিবেচনা করতে পারবেন, যদি না এই সংজ্ঞায় সেগুলোকে উপকরণ হবে না মানে এক্সক্লুড করে না দেয়। এক্সক্লুড করে না দিলে, উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত থাকলে সেটাকে আপনি উপকরণ হিসেবে বিবেচনা করতে পারবেন। কিন্তু যে সমস্ত বিষয়গুলোকে এই ধারা 2 দফা 18 ক-তে উপকরণ হিসেবে বিবেচনা করা যাবে না, বা ধারা 46 কতিপয় ক্ষেত্রে রেয়াত গ্রহণ করা যাবে না বলেছে, সেগুলোকে আপনি উপকরণ হিসেবে বিবেচনা করে রেয়াত গ্রহণ করতে পারবেন না। যেমন স্থাপনা ভাড়া, স্থাপনা ভাড়া আপনি রেয়াত গ্রহণ করতে পারবেন না, যদিও সেটা সেবা। অনেক সময় সরি, আমার একটা কল আসছে। আচ্ছা, যদিও সেটা সেবা বা সেটা উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, তথাপি আপনি কিন্তু রেয়াত গ্রহণ করতে পারবেন না। তারপর এখানে ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা প্রকারান্তর হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য উপকরণ হিসেবে গণ্য হবে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা হলো যে ব্যবসায়ী যে বিষয়টার ব্যবসা করবে সেটাই তার জন্য উপকরণ হবে। যেমন আমরা একটু ক্লিয়ার করি, পরামর্শটা পড়ি তাহলে ক্লিয়ার হবে। যেমন নিম্ন বর্ণিত পণ্য বা সেবা সমূহ উপকরণ হিসেবে বিবেচিত হবে না। এখানে কিছু কিছু বিষয়কে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, যে অর্থাৎ এই বিষয়গুলো
আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে না। তো এই কোন কোন বিষয়গুলো উপকরণ হিসেবে বিবেচিত হবে না, এখানে কিন্তু এক্সক্লুড করে দেওয়া আছে। এই বিষয়গুলোকে আপনি উপকরণ হিসেবে বিবেচনা করতে পারবেন না। এগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত হলেও বা আপনার অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত হলেও এগুলোকে উপকরণ হিসেবে বিবেচনা করতে পারবেন না। যেগুলো কি কি? শ্রম, লেবার, ভূমি, ল্যান্ড, ইমারত, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, ফিক্সচার, দালান কোঠা, অবকাঠামো, স্থাপনা, নির্মাণ, সুষমীকরণ, আধুনিকরণ, এগুলো আমি সংজ্ঞায় বলেছিলাম। তারপর আজকে আবার রিপিট করি, যেহেতু অনেকদিন ধরে আপনারা পড়াশোনার মধ্যে নাই, বা আর একটু রিপিট করলে ভালো হবে। সরি, আমি একটু কলটা রিসিভ করি, কারণ বারবার কল দিচ্ছে। ভাই, আমি একটা অনলাইন ক্লাসে আছি, হ্যাঁ, আমি একটু ফ্রি হয়ে কল দিই। জি, আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা, ঠিক আছে। এটা কি করতে হবে? আচ্ছা, সরি, আমি কোথায় ছিলাম? ব্যাটারির উপর। জি, এই যে 1 নম্বরে ছিলাম কতে, হ্যাঁ, অর্থাৎ আধুনিকীকরণ, প্রতিস্থাপন, সম্প্রসারণ, সংস্কারকরণ ও মেরামতকরণ। তাহলে এই বিষয়গুলো আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে না। তারপর সকল প্রকার আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি দ্রব্যাদি, মানে ফার্নিচার কিন্তু আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে না। এখানে কি বলছে যে সকল প্রকার আসবাবপত্র। এখন ফার্নিচার আপনি যে কাজেই ব্যবহার করেন না কেন, ফার্নিচার হইলেই সেটা কিন্তু আর আপনার উপকরণ হিসেবে বিবেচনা করতে পারবেন না। কিন্তু এখন একজন ফার্নিচারেরই ব্যবসা করে, এখন ফার্নিচারের যদি ব্যবসা করে কেউ, তাহলে সে যদি ইম্পোর্ট করে নিয়ে আসে, তাহলে আমদানি পর্যায়ে সে 15% ভ্যাট দিয়ে তারপরে যদি রিয়াতি পদ্ধতিতে ব্যবসা করে, তাহলে সে কি আসবাবপত্র বা ফার্নিচারকে সে উপকরণ হিসেবে বিবেচিত করে রেয়াত দিতে পারবে না? পারবে। সেই বিষয়টাই কিন্তু এই আগের স্লাইডে বলে গেছে। 10 নম্বর স্লাইডে দেখুন, এই যে ব্যবসায়ীর সংজ্ঞায়, মানে ব্যবসায়ী ক্ষেত্রে, ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা প্রকারান্তর হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য উপকরণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ ব্যবসায়ী যদি ফার্নিচারের ব্যবসা করে, তাহলে কিন্তু সে আপনার ওটা রেয়াত দিতে পারবে। আবার অফিস সাপ্লাই, স্টেশনারি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, জেনারেটর, সরঞ্জাম, জেনারেটর ক্রয় বা মেরামত, এই বিষয়গুলো দেখেন এখানে অন্যান্য উৎপাদনকারীর জন্য এগুলো আপনার উপকরণ হিসেবে বিবেচিত হবে না। কিন্তু কেউ যদি এগুলোরই উৎপাদন করে অথবা এগুলোরই ব্যবসা করে, তখন তার ক্ষেত্রে কিন্তু এগুলো আবার উপকরণ হিসেবে বিবেচিত হইতে পারবে। অন্যদের ক্ষেত্রে এগুলো হবে না। ধরেন কেউ তৈরি করে ব্যাটারি, অথবা কেউ তৈরি করে ফুড, তো কেউ তৈরি করে আইসক্রিম, তো আইসক্রিম তৈরি করতে গেলে তখন তার ক্ষেত্রে আর এগুলো উপকরণ হিসেবে বিবেচিত হবে না। সাপ্লাই, স্টেশনারি দ্রব্যাদি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, জেনারেটর ক্রয় বা মেরামত, এই বিষয়গুলো তার জন্য আর উপকরণ হিসেবে বিবেচিত হবে না। তারপর আছে ধরেন ইন্টেরিয়র ডিজাইন, স্থাপত্য পরিকল্পনা ও নকশা। ইন্টেরিয়র ডিজাইন করলে এটা উপকরণ হবে না। যানবাহন ভাড়া ও লিজ গ্রহণ করলে উপকরণ হবে না। ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারীর কল্যাণ, উন্নয়নমূলক কাজ ও তার সাথে সংশ্লিষ্ট সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে না। ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, অফিস, শোরুম বা অনুরূপ ক্ষেত্র যে নামাভিত হোক না কেন, রেন্ট গ্রহণ, এই যে দেখছেন আমি বলছিলাম যে স্থান স্থাপনা ভাড়াটাও আপনি রিয়াত গ্রহণ করতে পারবেন না, তার কারণ এটা কিন্তু উপকরণ হিসেবে বিবেচিত হবে না। এই সঙ্গে বলে দিচ্ছি যে এটা বিবেচনা করা যাবে না, সুতরাং এটা রিয়াত নেওয়া যাবে না। আপনার পার্সোনাল কিন্তু এক সময় এই স্থান স্থাপনা ভাড়ার উপরে প্রচুর টাকা রিয়াত নিচ্ছে, এটা নিয়ে অনেক মামলা হয়েছে, ঝামেলা হয়েছে। এখন বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। সরবরাহের সময় ক্রেতার নিকটতা আদায়কৃত মূসক করদাতা ক্রয়ের সময় পরিশোধিত মূসক বাদ দেওয়া, সমন্বয় করাকে উপকরণ কর রেয়াত বলা হয়। এখন বলবো আমরা উপকরণ কর রেয়াত, সরি আমরা কি স্কিপ করে গেলাম নাকি? যে বিষয়গুলো উপকরণ হবে না। এখন উপকরণ কর রেয়াত, তাহলে উপকরণ কর বলতে কি বোঝায়? উপকরণ ক্রয়ের সময় পরিশোধিত যে করটা, সেটা হলো উপকরণ কর। এখন উপকরণ করটা রেয়াত কিভাবে নেয় আপনারা মোটামুটি জানেন, ক্রেডিট মেকানিজম, অর্থাৎ আপনি আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্সটা ম্যানেজ করে দিলেন, বা রিটার্নের মাধ্যমে মূসক 6.1 বা 6.2.1 এর মাধ্যমে এবং মূসক 9.1 এর মাধ্যমে আপনারা রেয়াত গ্রহণ করতে পারবেন। ওই রেয়াতের টাকাটা বিয়োগ করে। এটা কিভাবে কাজ করে, এটা হলো বিগিনারদের জন্য একটা উদাহরণ দিয়ে রাখলাম, যে কোনো করদাতা যদি 300 টাকা সরবরাহ প্রদান করে এবং 39.13 টাকা যদি মূসক আদায় করে থাকেন, আর উক্ত সরবরাহের জন্য তিনি যদি 200 টাকার উপকরণ ক্রয় করে থাকে, সেখানে তিনি 26.67 টাকা মূসক পরিশোধ করেছেন, তাহলে তিনি বিক্রয় স্তরে আদায় করে থাকেন 39.13 টাকা, আর ক্রয় স্তরে পরিশোধ করে থাকেন 26 টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত? 29.13
13 টাকা থেকে 26 টাকা 7 পয়সা বিয়োগ করার ফলে 13 টাকা তার সরকারি কোষাগারে জমা করতে হবে। এখানে তাহলে উপকরণ কর রেয়াত হলো 26.07 টাকা, মানে ক্রয় ফল পর্যায়ে যেটা দিয়ে আসছে। উপকরণ কর রেয়াতের জন্য ধারা 46-এ কতিপয় শর্ত দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে রেয়াত গ্রহণ করতে পারবেন না। এই বিষয়গুলো আপনাদের মুখস্থ করতে হবে, মিনিমাম 10-12টা মুখস্থ, বা সবগুলো পারলে মুখস্থ করতে পারলে ভালো। এইটা হলো রেয়াতের সবচেয়ে কোর পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং রেয়াত নিয়ে অনেকগুলো মামলা আছে, অনেক সমস্যা আছে, এবং এই আইনের অধীনে আরো হবে। আগের আইনে যদি রেয়াত নিত সেটা বাতিল করে দেওয়ার একটা মানে সিস্টেম ছিল, যে বাতিল করে দিতে পারতো কেউ যদি ভুল করে বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বেশি রেয়াত নিয়ে থাকে, সেটা সোজাসুজি বাতিল করে দিলেই হয়ে যেত, সেটাকে কিন্তু আর জরিমানা বা অন্য কিছু হইতো না। বর্তমান আইনে এই 2019 সাল পর্যন্ত দ্বিগুণ পরিমাণ জরিমানার বিধান ছিল, যদিও সেটা এখন সমপরিমাণ করেছে। তার মানে কেউ যদি 1 কোটি টাকার রেয়াত নিয়ে থাকে এবং সেটা যদি আইনানুগ না হয়ে থাকে বা ভুল করে নিয়ে থাকে, যেটা উপকরণ নয় তার উপরে নিয়ে থাকে, তাহলে তার কিন্তু আবার সমপরিমাণ জরিমানাও হয়ে যাবে। তার মানে দেখুন রেয়াতটা কত বড় ইম্পর্টেন্ট, যে পরিমাণ রেয়াত নিলাম সেটা তো যাবেই, প্লাস আবার ওই পরিমাণ উল্টা জরিমানা দিতে হবে সুদ সহ। তাহলে দেখুন রেয়াতটা কত ইম্পর্টেন্ট। তো সেই জন্য রেয়াত নিতে হলে, রেয়াত পদ্ধতিতে যেতে হলে আগে রেয়াতের শর্তাবলী বা রেয়াতের বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে হবে না, আইনে মানে ক্লিয়ার ধারণা থাকতে হবে, মুখস্থ না থাকলেও কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে রেয়াতের বিষয়গুলো। তো রেয়াতের ক্ষেত্রে কি কি দেওয়া আছে, যে সরবরাহ কার্যক্রম সমূহ অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন। জি, এই আমরা এখানে যে পার্টিসিপেন্ট গুলো আছেন, জি, ওনারা কিন্তু লাইভ ক্লাসে পার্টিসিপেন্ট। হ্যাঁ, ওনাদের সঙ্গে মাঝে মধ্যে একটু হাই হ্যালো করে, ওনারা যেন বুঝতে পারে যে আপনার লাইভ ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, না হাই হ্যালো করবো। হাই হ্যালো করতে গেলে তো আবার মানে ধরেন অনেকগুলো স্লাইড আছে, তো স্লাইড মাত্র 13 নম্বর স্লাইডে, আমি তো একটু ডিটেইলস আলোচনা করতেছি, কিন্তু আমি ওকে, লাইভের হ্যাঁ হ্যাঁ, মতোই ডিটেইলস আলোচনা করছি। ওনারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে ওনারা অনলাইনে আছেন। না আমি কিন্তু একটু এই যে সেজন্যই কিন্তু আমি একটু ডিটেইলস আলোচনা করতেছি। আমি চাইলে আরো সহজে সংক্ষেপে আলোচনা করে মোটামুটি পুরোপুরি চলে যেতে পারতাম। আমি স্যার ক্লাসটা কি রেকর্ড, মাঝে মাঝে খোঁচা দিতে হবে। স্যার ক্লাসটা কি রেকর্ড করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করার সম্ভব হলে করেন, কিন্তু আপনার তো অনুমোদন লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। অনুমতি দিতে হবে স্যার। রেকর্ড মনে হয় করতেছে, আলামিন ভাই রেকর্ড করতেছে, ঠিক আছে। না রেকর্ড রেকর্ড তো হচ্ছে আমাদেরকে স্যার, পরে পরে পাঠিয়ে আলম দিবে ভাই তো। দিয়ে দিবে। আলম ভাইয়ের সাথে হ্যাঁ। কন্টাক্ট করলে হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডটা তো পরবর্তীতে পাঠিয়ে দিবে আমাদের মেইলে। জি। আমরা রেকর্ড করছি, আপনাদেরকে রেকর্ড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু কন্টিনিউ করি, কারণ আমাদের শেষ করতে হবে, অনেকগুলো আছে। ওকে স্যার, তো ওকে। আচ্ছা, তাহলে উপকরণ কর রেয়াতের যে শর্তাবলী, এই শর্তাবলী গুলো আমরা আমাদের কিন্তু এখনো ইম্পর্টেন্ট আলোচনা রয়ে গেছে, কারণ উপকরণ উচ্চ কর্তনটা কিন্তু এখনো পুরোপুরি বাকি। উচ্চ কর্তনে কিছু চেঞ্জ আছে বা কিছু বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করবো। সুতরাং উপকরণ গ্রহণের শর্তাবলী। আচ্ছা, আমার রিপিট হচ্ছে কেন কথা? কেউ একজন মনে হয় স্পিকার অন করেছে না কি করছে আমি জানি না, রিপিট হচ্ছে, এখন রিপিট হচ্ছে। আচ্ছা, সরবরাহ কার্যক্রম সমূহ অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন হতে হবে, মানে অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু সে রেয়াত নিতে পারবে না। তারপর করযোগ্য সরবরাহের মূল্য 1 লক্ষ টাকার উপরে হইলে সরবরাহের বিপরীতে আংশিক বা সমুদয় পরিমাণ ব্যাংকিং মাধ্যমে পরিশোধ করতে হবে। মানে ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না করলে কিন্তু রেয়াত নিতে পারবে না 1 লক্ষ টাকার উপর যদি ওই সরবরাহের মূল্য হয়ে থাকে। অর্থাৎ 15,000 টাকা পর্যন্ত রেয়াত দিতে গেলে আর 15,000 টাকার উপরে রেয়াত দিতে গেলে আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে হবে ক্রয় মূল্যটা। তারপর আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্র উক্ত সেবা সরবরাহের পদে উৎপাদক প্রদর্শন করতে হবে। সেবার বিপরীতে সেবা আমদানি করলে যদি রিভার্স চার্জ থেকে রেয়াত নিতে চায় তাহলে সেটাকে আপনার আউটপুট ট্যাক্সে দেখাইতে হবে। যে কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদে বা তৎপরবর্তী 4টি কর মেয়াদের মধ্যে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে হবে। তাহলে 4টি কর মেয়াদের মধ্যে কিন্তু রেয়াত গ্রহণ করতে হবে। 4 কর মেয়াদ শেষ হয়ে গেলে তা পরে আর রেয়াত নেওয়া যাবে না। কারণ 4টি কর মেয়াদ বলতে পরবর্তী 4টি কর মেয়াদ, মানে যেই কর মেয়াদে ক্রয় করা হলো বা আমদানি করা হলো সেই কর মেয়াদ সহ পরবর্তী আরো 4টি কর মেয়াদ। তার মানে কেউ যদি 1 তারিখে কোনো একটা পণ্য ক্রয় করে থাকে বা আমদানি করে থাকে, তিনি চাইলে ওই কর মেয়াদ সহ পরবর্তী আরো 4টি মোট
5 কর মেয়াদ সময় পাবেন, মানে 5 মাস সময় পাবেন। আবার কেউ স্যার, যদি 30 একটা তারিখে প্রশ্ন করে থাকে, জি স্যার একটা প্রশ্ন হলো স্যার, এই যে বিল অফ এন্ট্রি বা ক্রয় চালান যেগুলো আসে সেগুলা কি মানে এই মাসের যদি কোনো ভ্যাট চালান বিল অফ এন্ট্রি আছে, সেটা কি ক্রয় খাতায় কি এই মাসে আমাকে কিন্তু এন্ট্রি দিতে হবে? এটা কি বাধ্যতামূলক, না আমি যদি পরবর্তী মাসে সেটা যদি ক্রয় খাতায় এন্ট্রি করি সে এটা করা যাবে কিনা? পরবর্তী ক্রয় 15 খাতায় তারিখের মধ্যে দেওয়া। ক্রয় খাতায় অবশ্যই এন্ট্রি দিতে হবে আপনার প্রিমিসেসে পণ্য ঢোকার সাথে সাথে। কারণ কি, পণ্যটা ঢোকার পরে বা ধরেন চট্টগ্রাম থেকে আপনার পণ্যটা রিলিজ হওয়ার পরে 3 দিন পরেও যদি আপনার পণ্যটা আপনার প্রিমিসেসে না পৌঁছায়, তখন ব্যাট অফিস থেকে যদি আবার আপনার এই পণ্যগুলো যাচাই বাছাই করে, স্টক যাচাই করে, সেক্ষেত্রে আমদানি তথ্য অনুযায়ী যদি আপনার এই বিল অফ এন্ট্রিটা আপনার রেজিস্টারে এন্ট্রি না থাকে, তখন কিন্তু আবার ডিমান্ড করে দিবে, ঝামেলা হবে। ও আচ্ছা। সুতরাং আমদানি করার পরে, বিল অফ এন্ট্রি করার পরে বা রিলিজ করার পরে পণ্যটা আপনার প্রিমিসেসে ঢোকার পরে 3 দিনের মধ্যে অবশ্যই আপনার এন্ট্রি দিতে হবে। ঠিক আছে? এন্ট্রি না দিলে ঝামেলা আছে। আপনি রিয়াদ যখনই নেন কিন্তু এন্ট্রি দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি স্যার। জি। থ্যাংক ইউ। তারপর অন্যের অধিকারে দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন করে রেয়াত গ্রহণ করা যাবে না। অর্থাৎ ওই পণ্যটা আপনার প্রিমিসেসে আপনার অধিকারে থাকতে হবে। অন্যের প্রিমিসেসে থাকলে তখন আর রেয়াত গ্রহণ করা যাবে না। অনেকে কি করেন, যে উপকরণ ক্রয় করে নিজের গোডাউনে না রেখে বা অথরাইজ গোডাউনে না রেখে অন্য জায়গায় রাখে। তো অন্য জায়গায় রাখলে বা যে গোডাউনটা অথরাইজ না বা প্রিমিসেস না, বা যেটা নতুন সদ্য অ্যাড করা হয়েছে বা খোলা জায়গায় রাখা হয়েছে, সেটা কিন্তু উপকরণ করে রেয়াত গ্রহণ করলে সেটা বাতিল করতে পারবে বা সেটার বিরুদ্ধে মামলা করতে পারবে। তখন কিন্তু আর কিছু করার থাকবে না। এই জন্য নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে, নিজের প্রিমিসেসের মধ্যে থাকতে হবে, অধিকারে তারপর দখলে থাকতে হবে। তারপর বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। ক্রয় হিসাব পুস্তক হলো আপনার যারা উৎপাদনকারী তাদের জন্য, আর ব্যবসায়ীর জন্য ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে এন্ট্রি করে রেয়াত নিতে পারবেন। আর কর চালান পত্রের ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা ও নিবন্ধন নম্বর উল্লেখ থাকতে হবে। আপনি যে কর চালান পত্র মাধ্যমে ক্রয় করে রেয়াত নিবেন, সেই চালান পত্রে কার কাছ থেকে ক্রয় করলেন সেই তথ্যটা কিন্তু থাকতে হবে, তার নাম ঠিকানা নিবন্ধন নাম্বার থাকতে হবে, না থাকলে রেয়াত নেওয়া যাবে না। তারপর আমদানিকারকের নিকট থেকে ক্রয় করলে আমদানিকারক যে কর চালান পত্র ইস্যু করবেন, সেই কর চালান পত্রে বিল অফ এন্ট্রি নাম্বার এবং পণ্যের বিবরণ এসএস কোড ডিটেইলস লেখা থাকতে হবে এবং ওই বিল অফ এন্ট্রির সাথে মিলতে হবে। না মিললে কিন্তু আবার ঝামেলা আছে, সেক্ষেত্রে রেয়াত আবার বাতিল হতে পারে বা রেয়াতের বিরুদ্ধে মামলা হতে পারে। সুতরাং আমদানিকারকের কাছ থেকে ক্রয় করলে সাবধানে ওখানে অবশ্যই মূসক চালানে আপনার বিল অফ এন্ট্রি নাম্বার, পণ্যের এসএস কোড এবং পণ্যের বর্ণনা ওই বিল অফ এন্ট্রির সাথে হুবহু মিলতে হবে। আর ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাস করলে ব্যাংক গ্যারান্টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রেয়াত নেওয়া যাবে না। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি চূড়ান্ত যখন হবে তখনই আপনি রেয়াত দিতে পারবেন। আর শুধুমাত্র করযোগ্য সরবরাহের বিপরীতে রেয়াত গ্রহণ করা যাবে। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ যদি হয় তার বিপরীতে উপকরণ ক্রয় করলে সেটা রেয়াত গ্রহণ করা যাবে না। অর্থাৎ কেউ যদি ধরেন কম্পিউটার সরবরাহ করে, এখন কম্পিউটার হলো অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, বা ধরেন কেউ একজন ফল সরবরাহ করলেন, ফল বিক্রি করলেন, কিন্তু ফলটা হলো অব্যাহতিপ্রাপ্ত এখন বর্তমানে, কিন্তু ফল ক্রয়ের সময় তিনি 15% ব্যাট দিয়ে আসছে, সেটা কিন্তু আর রেয়াত নেওয়ার সুযোগ নেই। সরি, আমার একটা কল আসছে, কলটা একটু রিসিভ করি। হ্যালো মামছে, আলাইকুম স্যার, আমি একটু অনলাইন ক্লাস আছি, একটু পরে কথা বলি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা, তারপর টার্নওভার করার আওতায় পরিশোধিত টার্নওভার করে রেয়াত গ্রহণ করা যাবে না। তারপর সম্পর্ক শুল্ক রেয়াত গ্রহণ করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার একটা এই যে নীল কালিতে লেখা দেখুন স্ক্রিনে, নীল কালি লেখাটাকে দেখা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, নীল কালি লেখাটা হলো এইবারের পরিবর্তন, এই অর্থ বছরের পরিবর্তন। এটা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ভাইটাল পরিবর্তন। এটা মানে আইনের অনেকগুলো বিষয়কেই চেঞ্জ করে দিবে। সেটা হলো রপ্তানির ক্ষেত্র ব্যতীত নিবন্ধিত ব্যক্তিকে আদর্শ হারে 15% হারে সরবরাহ করতে হবে। তাহলে রপ্তানির ক্ষেত্র ব্যতীত মানে রপ্তানির ক্ষেত্রে কিন্তু ব্যাট কত, রপ্তানির ক্ষেত্রে ব্যাট কত? 0%, তাই না? এখন আগে ছিল যে আদর্শ হারে সরবরাহ করতে হবে, তার মানে রপ্তানির ক্ষেত্রে 0%, তাহলে তিনি আর রেয়াত নিতে পারবেন না। তার মানে রপ্তানির ক্ষেত্রে আগে রেয়াত নেওয়ার সিস্টেম ছিল না, সেটা ছিল হ্রাসকারী সমন্বয় সিস্টেম। এখন কিন্তু এই রপ্তানির ক্ষেত্রে রেয়াতের সিস্টেম চালু করেছে। এই যে কে যেন একজন অ্যানোটেশন করতেছেন, অ্যানোটেশন করবেন না প্লিজ, অ্যানোটেশনটা বন্ধ করে। হ্যাঁ, ক্লিয়ার অলরেডি আসতেছে কেডায়। তারপর আপনার এটা কিন্তু একটা ভাইটাল পরিবর্তন, যে আপনার রপ্তানির ক্ষেত্র ব্যতীত নিবন্ধিত ব্যক্তিকে আদর্শ হারে, মানে যারা রপ্তানি করবেন রপ্তানির বিপরীতে রেয়াত নিতে পারবেন, সেক্ষেত্রে ব্যাটের হার 15% হওয়া লাগবে না।
এই সংক্রান্ত মূসক যে 9.1 আছে দাখিল পত্র, সেখানে পরিবর্তন আনা দরকার, সেখানে একটু ভুল আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবকিছু। তো রপ্তানির ক্ষেত্রে এখন রেয়াত নেওয়ার সিস্টেম চালু করছে এই বছর থেকে, মানে এখন রপ্তানির বিপরীতেও রেয়াত নেওয়া যাবে বা উপকরণ করে রেয়াত গ্রহণ করা যাবে। আর রপ্তানি ছাড়া বাকিদের ক্ষেত্রে 15% হারে সরবরাহ করলে কেবল রেয়াত গ্রহণ করা যাবে। আর 15%-এর কমে বা 15% ব্যাট না দিয়ে অন্য কোনো ভাবে সরবরাহ করলে রেয়াত নেওয়া যাবে না। এটা কিন্তু সরবরাহ, ক্রয় না। অনেকে এই জায়গাটায় ভুল ইনফরমেশন পেয়ে থাকেন বা ভুল বুঝে থাকেন যে 15%-এর নিচে ক্রয় করলে মনে হয় রেয়াত নেওয়া যাবে। ক্রয় না, এটা কিন্তু সরবরাহ। অর্থাৎ আপনি যদি 15% হারে সরবরাহ করে থাকেন, তাহলে আপনার ক্রয় যত পার্সেন্টই হোক আপনি ওই পার্সেন্টে রেয়াত নিতে পারবেন। ধরেন আপনি 15% হারে সরবরাহ করেন, কিন্তু ক্রয়ের সময় আপনি 5% হারে কিনলেন বা 7.5% হারে কিনলেন, তাহলে বা সুনির্দিষ্ট করে কিনলেন, তাহলে ওইটাই কিন্তু আপনি রেয়াত নিতে পারবেন। আর ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বা উপকরণ সহগে ঘোষিত নেই এমন উপকরণের বিরুদ্ধে পরিশোধ করার রেয়াত নেওয়া যাবে না। অর্থাৎ আপনি যে সহগটা ঘোষণা করবেন, সেই সহগের মধ্যে আপনার উপকরণ অংশে ওই উপকরণটার নাম লেখা থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ওটার উপর রেয়াত নিতে পারবেন না। আর উপকরণ মূল্য 7.5%-এর বেশি পরিবর্তন হলে নতুন করে সহগ ঘোষণা দিতে হবে, নয়তো ওই বাকি অংশটুকু আপনি রেয়াত পাবেন না। অর্থাৎ 100 টাকা যদি আগে মূল্য ঘোষণা দিয়ে থাকেন, আপনার মূল্য বেড়ে যদি 10 টাকা হয়, তাহলে ওই 100 টাকার উপরেই রেয়াত নিতে পাবেন। বাকি 10 টাকার উপরে নতুন করে সহগ ঘোষণা না দিলে আপনি রেয়াত নিতে পারবেন না। তারপর যে বিষয়ের উপকরণ করে রেয়াত গ্রহণ করা হবে তা আইনের সংজ্ঞা মোতাবেক উপকরণ হতে হবে। যে আইনের সংজ্ঞাটা আমরা বললাম যে উপকরণ কোনটা কোনটা উপকরণ। আর বিল অফ এন্ট্রির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা, ব্যবসা শনাক্তকরণ সংখ্যা, বিল অফ এন্ট্রি নাম্বার ইত্যাদি থাকতে হবে, এন্ট্রি থাকতে হবে। বিল অফ এন্ট্রিতে যদি আমদানিকারকের নাম, ঠিকানা বা বিআইএন না থাকে, তাহলে তিনি সেটা রেয়াত নিতে পারবেন না। আর সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র থাকতে হবে। আর উপকরণ মূল্য অপেক্ষা সরবরাহ মূল্য, এবারে কিন্তু এটাও কিন্তু একটা ভাইটাল চেঞ্জ, আমি এটা নীল দিতে ভুলে গেছি। এই যে লাস্ট পয়েন্টটা, অর্থাৎ উপকরণ মূল্য অপেক্ষা সরবরাহ মূল্য কম হলে রেয়াত গ্রহণ করা যাবে না। অর্থাৎ ঋণাত্মক সংযোজন হলে, ঋণাত্মক সংযোজন মানে আমি কিনলাম 100 টাকা দিয়ে, বিক্রি করলাম 90 টাকা, মানে 10 টাকা আমার লস হয়ে গেল। তাহলে সংযোজন তো হইলই না, আর মাইনাস হয়ে গেল, আমার 10 টাকা লস হইলো গাড়ির দিকে। এই ক্ষেত্রে কিন্তু রেয়াত নেওয়া যাবে না। আপনার সরবরাহ মূল্যের চেয়ে সরবরাহ মূল্যের সমান সমান যদি সরবরাহ করেন, তাহলে রেয়াত নেওয়া যাবে। ধরেন 100 টাকা দিয়ে কিনছেন, 100 টাকায় বিক্রি করছেন, সেক্ষেত্রে রেয়াত নিতে পারবেন। কিন্তু 100 টাকা দিয়ে কিনে 90 টাকা বা 99 টাকাও যদি বিক্রি করেন, তাও কিন্তু রেয়াত নেওয়া যাবে না। সুতরাং এই বিষয়টা সাবধান থাকতে হবে। অনেকে ডিসকাউন্টে বা অনেক সময় পণ্যের মান নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার কম মূল্যে বিক্রি করে থাকেন বা ডিসকাউন্টে বিক্রি করে থাকেন। তো ওই পণ্য বা উপকরণের উপরে যদি রেয়াত গ্রহণ করা হয়ে থাকে, তো যখন ডিসকাউন্ট দিয়ে আপনার ক্রয় মূল্যের চেয়ে কম মূল্যে আপনি সরবরাহ করবেন, তখন কিন্তু ওই উপকরণের রেয়াতটুকু আপনাকে আবার সরকারের ঘরে ফেরত দিতে হবে। সেটা কিন্তু রেয়াত আর গ্রহণ করা যাবে না। সেটাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে ফেরত না দিলে পরে ডিমান্ড হয়ে যাবে, মামলা হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই উপকরণ কর রেয়াতের এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যে রপ্তানির ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে এবং নেগেটিভ সংযোজনের ক্ষেত্রে বা ঋণাত্মক সংযোজনের ক্ষেত্রে আপনার রেয়াত গ্রহণ করা যাবে না। যে কে যেন কিছু একটা বলতে চাইলেন, প্লিজ। স্যার এখানে যে বললেন যে রপ্তানির ক্ষেত্র ব্যতীত নিবন্ধিত ব্যক্তিকে আদর্শ হারে 15% হারে সরবরাহ করতে হবে, স্যার বুঝলাম না এই পরিবর্তন। মানে রপ্তানি ক্ষেত্র ব্যতীত মানে যিনি রপ্তানি করবেন তার ক্ষেত্রে তো ভ্যাট জিরো, রপ্তানি ক্ষেত্রে ভ্যাট জিরো না, তাই না? হ্যাঁ। তো রপ্তানির ক্ষেত্রে যেহেতু ভ্যাট জিরো, তাহলে তার ক্ষেত্রে তার 15% হারের কথা আসছে না, এই জন্য রপ্তানির ক্ষেত্রে ব্যতীত এই কথা বলতেছি। আর বাকিদের ক্ষেত্রে যারা রেয়াত নিবেন তারা 15% হারে ভ্যাট দিতে হবে, সরবরাহ করতে হবে, এই কথাটাই বলা আছে। রেয়াত যদি না নেন, তাহলে 15% হারে সরবরাহ না করে তিনি ইচ্ছা মতো সরবরাহ করতে পারবেন, তার যে হার প্রযোজ্য সেই হারে করতে পারবেন। কিন্তু রেয়াত নিতে হলে অবশ্যই তাকে সরবরাহ করতে হবে 15%, এই কথাটা বলা আছে। বুঝা গেছে বিষয়টা? আমি যদি রপ্তানির ক্ষেত্রে দেখুন কর রেয়াত নেওয়া যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, রপ্তানির ক্ষেত্রে রেয়াত নেওয়া যাবে, সেটাই তো বললাম এতক্ষণ। জি স্যার। অব্যাহতির ক্ষেত্রে কি নেওয়া যাবে স্যার? না না না, অব্যাহতির ক্ষেত্রে তো নেওয়া যাবেই না, তার কারণ বলছি আমি তো কতক্ষণ ধরে বললাম না, যে 15% হারে যদি সরবরাহ না করেন রপ্তানি ছাড়া, আপনি অব্যাহতিগত সরবরাহ করলে বা হ্রাসকৃত হারে সরবরাহ করলে রেয়াত নিতে পারবেন। কেউ যদি 10% হারে ভ্যাট দেয়, আউটপুট ট্যাক্স দেয়, তাহলে সে রেয়াত নিতে পারবেন না। 12% হারে দিলেও রেয়াত নিতে পারবেন না। কেবলমাত্র রপ্তানির ক্ষেত্র ছাড়া বাকি অন্য ক্ষেত্রে রেয়াত নিতে হলে অবশ্যই 15% হারে আউটপুট ট্যাক্স দিতে হবে।
রপ্তানি ক্ষেত্রে তো স্যার আমি যে মূল্য করি সেটাই আমি রেয়াত নিতে পারবো, কারণ এত ব্যাট তো জিরো। রপ্তানির ক্ষেত্রে তো জিরো, রপ্তানির ক্ষেত্রে ওই যে উপকরণটা রপ্তানি পণ্য উৎপাদনে যে উপকরণ ব্যবহার করছেন সেই উপকরণের বিপরীতে যে পরিমাণ ব্যাট হইলো সেটা আপনি রেয়াত নিতে পারবেন। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। অর্থাৎ আপনি 100 টাকা ধরেন রপ্তানি করলেন বা 1 কোটি টাকা রপ্তানি করলেন, এখন ওই 1 কোটি টাকার রপ্তানি পণ্য উৎপাদনে আপনি 10 লক্ষ টাকার বা 50 লক্ষ টাকার উপকরণ ব্যবহার করলেন। এই 50 লক্ষ টাকার উপকরণ ক্রয় করতে বা আমদানি করতে আপনি সেখানে ধরেন 7.5 লাখ টাকা ভ্যাট দিয়ে আসছেন, তাহলে ওই 7.5 লাখ টাকা রেয়াত নিতে পারবেন। বোঝা গেছে বিষয়টা? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ডিস্টার্ব দিচ্ছিল, কে যেন একটা কি বলতে চাইলেন? কে যেন কিছু একটু বলতে চাইলেন? স্যার ওই যে 7.5 লাখ টাকা যে আমি রেয়াত নিবো, 7.5 লাখ টাকা তো আমি মানে স্যার আমার তো আউটপুট ভ্যাটই নাই, 7.5 লাখ টাকা রিটার্ন করে নিতে হবে গভর্নমেন্ট থেকে স্যার? হ্যাঁ, আপনি সেটা রিফান্ড করে নিতে পারবেন পরবর্তীতে, যদি আপনার কোনো ব্যাট নাই, যদি সবই রপ্তানি করে থাকেন, আপনার রপ্তানির কারণে আপনার আউটপুট ট্যাক্স হয়ই না, তার মানে ওখান থেকে সমন্বয় করতে পারবেন না, পরবর্তীতে আপনি এটা রিফান্ড ক্লেম করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি হ্যাঁ, যে সকল বিষয়ের উপকরণ করে রেয়াত গ্রহণ করা যাবে না, কিছু কিছু বিষয় আছে রেয়াত গ্রহণ করা যাবে না, সেগুলো বলা হয় উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত যদি হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি ধরেন একটা গাড়ি কিনলেন যাত্রী বা মাইক্রোবাস কিনলেন, প্রতিষ্ঠানের মাইক্রোবাস দিয়ে যাত্রীদেরকে আনা নেওয়া করবেন, অথবা একটা বাস কিনলেন যাত্রী আনা নেওয়া করার জন্য, আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে আনা নেওয়া করার জন্য, তাহলে ওই বাসটা ক্রয়ের সময় যে ব্যাটটা দিয়ে আসছেন সেটা রেয়াত নেওয়া যাবে না, এই কথাটাই বলা আছে। অথবা ওই যানবাহনটা ভাড়া কাটাবেন, তখন সেটা রেয়াত নেওয়া যাবে না। আর কিন্তু যদি ওই যানবাহনটারই ব্যবসা করেন, যেমন রেন্টে কারের কেউ যদি ব্যবসা করে থাকে, ধরেন আমি রেন্টে কারের ব্যবসা করে থাকি, আমি 5টা গাড়ি কিনলাম ভাড়া দেওয়ার জন্য, এই 5টা গাড়ি আমি তখন আমি রেন্টে আমার যে ভাড়াটা পাই সেটার উপর যদি আমি 15% হারে ভ্যাট দেই, তখন কিন্তু গাড়ি কেনার উপরে আমি ওই ভ্যাটটা রেয়াত নিতে পারবো। এছাড়া যদি কোনো প্রতিষ্ঠান নিজেদের যাত্রী যানবাহন করার জন্য যদি কোনো গাড়ি টাড়ি কিনে বা মাইক্রোবাস ভাড়াটা নেয়, সেক্ষেত্রে তার উপরে ভ্যাটটা রেয়াত নেওয়া যাবে না। তারপরে চিত্ত বিনোদন সংক্রান্ত বা চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত হলে সেটাও রেয়াত নেওয়া যাবে না। যেমন অনেক সময় পিকনিক করে, বার্ষিক পিকনিক করে অনেক প্রতিষ্ঠান, সেখানে অনেক খরচ টরচ করে, ইভেন্ট ম্যানেজমেন্টের উপর খরচ করে, সেখানে যদি বিনোদন সংক্রান্ত হয় তাহলে এটা রেয়াত নেওয়া যাবে না, সেখানে ব্যাট দিলেও। তারপরে উক্ত অর্জন যদি ক্রীড়া বিষয়ক, সামাজিক বা বিনোদনমূলক ক্লাব, সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তির সদস্য বা পরিষদ সম্পৃক্ত হয়, হ্যাঁ, সেখানেও রেয়াত নেওয়া যাবে না। আর পণ্য পরিবহন সংক্রান্ত সেবার উপর 80% বেশি রেয়াত নেওয়া যাবে, 80% রেয়াত নেওয়া যাবে। যেমন ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড, অর্থাৎ আপনার পণ্যটা উপকরণ ইম্পোর্ট করতে বা পণ্য সরবরাহ করতে যে ক্যারেজ ইনওয়ার্ড আউটওয়ার্ড থাকে, সেটার উপরে আপনার 80% পর্যন্ত রেয়াত নিতে পারবেন, বাকি 20% রেয়াত নেওয়া যাবে না। আর রেয়াতের সপক্ষে যে দলিলাদি গুলো দখলে থাকতে হবে বা ভ্যাট অফিস চাইলে দিতে হবে, অনলাইনের ক্ষেত্রে এগুলো সাথে সাথেই চায়, কিন্তু আইনে এখনো বলেনি যে এগুলো দাখিল করতে হবে। সেগুলো হলো আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা এবং ব্যবসা শনাক্তকরণ নম্বর সম্বলিত বিল অফ এন্ট্রি নাম্বার রেয়াত যদি গ্রহণ করে থাকে। আর সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র, উচ্চকর কর্তনকারী সত্তার ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত সমন্বিত কর চালানপত্র এবং উচ্চকর কর্তৃক সনদপত্র। আর ধারা 20-এর উপধারা 2 এর ক্ষেত্রে কর পরিশোধের সপক্ষে ট্রেজারি চালান এবং গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন সেবার উপর পরিশোধিত মূসক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যা চালান হিসেবে গণ্য হবে। অর্থাৎ কতিপয় ক্ষেত্রে যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, ইন্স্যুরেন্স, ব্যাংক, বিমা এগুলো যোগ করছে এবার। তো এই ব্যাংক, বিমা টিমা এগুলোর চালানো কিন্তু এখন মূসক চালান হিসেবে গণ্য হবে, এগুলোর উপর রেয়াত গ্রহণ করা যাবে। ঠিক আছে, কোর্টের চালানো কিন্তু এখন এই বিল হিসেবে গণ্য হবে। আগে যেমন ব্যাংকের চালান বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি মূসক চালান না দিত তাহলে সেটা রেয়াত নেওয়া যেত না, এখন সেটা কারেকশন করে সেগুলোকে চালান হিসেবে গণ্য করার জন্য করা যাবে, আইন অনুযায়ী সুতরাং রেয়াত নেওয়া যাবে। এখন আমরা দেখি যে আংশিক উপকরণ কর রেয়াতটা কি। আংশিক উপকরণ কর রেয়াত হলো যে আপনি ওই যে একজন প্রশ্ন করলেন যে অব্যাহতির ক্ষেত্রে রেয়াত নিতে পারবো কিনা। তো আপনার ধরেন আপনি 15% হারে ক্রয় করে নিয়ে আসছেন একটা উপকরণ, এখন কিনে আপনি একটা উপকরণ আপনি উৎপাদন করলেন, করে আপনি যদি সেটা অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ করেন, আবার 15% হারেও সরবরাহ করেন, অথবা হ্রাসকৃত হারেও সরবরাহ করেন, আবার 15% হারেও সরবরাহ করেন,
ধরা যাক আপনি একটি টেলিভিশনের ব্যবসা করেন বা টেলিভিশন আপনি ইম্পোর্ট করলেন। এখন টেলিভিশন কোথাও কোথাও আপনি 15% হারে সরবরাহ করলেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি 7.5% হারে যোগানদার সেবার আওতা 7.5% হারে সরবরাহ করলেন। তাহলে কি হবে? আপনার মোট চালানের উপর কিন্তু আপনি আর রেয়াত পাবেন না। তাহলে যেটুকু শুধুমাত্র 15% হারে সরবরাহ হলো সেটুকুর উপর রেয়াত গ্রহণ করতে পারবেন, আর যে অংশটুকু 7.5% হারে সরবরাহ করলে সেটুকুর উপরে রেয়াত নেওয়া যাবে না। তাহলে এই যে আংশিক রেয়াত পাবো এটাকে বলা হয় আংশিক উপকরণ কর রেয়াত। এখানে সরি শব্দটা ভুলেছে, আংশিক লেখা আছে, ধবে এখানে অনুসার হবে, আংশিক উপকরণ কর রেয়াত বলা হবে। তো এই আংশিক উপকরণ কর রেয়াত কিভাবে নিতে হয় তার সূত্রটা কি? এইটা সূত্র হলো I × T/A। এই সূত্রটা কিন্তু মনে রাখবেন, আংশিক উপকরণ কর যারা পরীক্ষা দিবেন আংশিক উপকরণ কর রেয়াত সংক্রান্ত প্রশ্ন আসলে তখন এই সূত্রটা কাজে লাগবে। সেখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনাকে আংশিক উপকরণ কর রেয়াতের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আংশিক উপকরণ কর রেয়াতের সূত্র হলো I × T/A। আই হলো উপধারার সহিত সংশ্লিষ্ট আমদানি কিংবা অর্জনের উপর যে পরিমাণ উপকরণ করের উদ্ভব হয়, অর্থাৎ উপকরণ ক্রয়ের সময় যে পরিমাণ টোটাল উপকরণ মূল্য দিয়ে মানে উপকরণ কর দিয়ে আসে সেটা হলো আই, টোটাল ইনপুট ট্যাক্স। আই মানে ইনপুট ট্যাক্স, মানে উপকরণ কর যে পরিমাণ ক্রয়ের বিপরীতে ইনপুট ট্যাক্স দিয়ে আসলেন আই। আর টি হলো টোটাল সাপ্লাই। টি মানে এ হলো নিবন্ধিত ব্যক্তি, টি হলো ট্যাক্সেবল সাপ্লাই, সরি টি মানে ট্যাক্সেবল সাপ্লাই, আর এ হলো অল সাপ্লাই। তার মানে এখানে তিনটা জিনিস, একটা হলো ইনপুট ট্যাক্স, এই তিনটা খুব সহজে মনে রাখবেন। আই মানে ইনপুট ট্যাক্স, টি মানে হলো ট্যাক্সেবল সাপ্লাই, এ মানে হলো অল সাপ্লাই। অর্থাৎ আপনি উপকরণ ক্রয়ের সময় যে পরিমাণ কর দিয়ে আসছেন সেটার পরিমাণ হলো আই, আর সরবরাহ থেকে ওই পণ্যটা সরবরাহ করার ক্ষেত্রে যে পরিমাণ ট্যাক্সেবল মানে 15% হারে সরবরাহ করছেন আদর্শ হারে, সেটুকু হলো টি এর পরিমাণ, আর সর্বমোট যে সরবরাহ করছেন সেটা হলো এ। আমরা এটা একটা উদাহরণের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি। তো দেখুন, ধরা যাক একটি প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট সময়ে করযোগ্য অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের সর্বমোট মূল্য 9 লক্ষ টাকা, সরি 9,000 টাকা। এখন করযোগ্য সরবরাহ 6,000 আর অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ হলো 3,000 টাকা। উক্ত সরবরাহকৃত পণ্য উৎপাদনে 6,300 টাকার কর সহ মূল্য কাঁচা মাল ব্যবহৃত হয়, ঠিক আছে, যা ক্রয়ের সময় 15% হারে মূসক পরিশোধ করে। তাহলে উপকরণ কর রেয়াত কতটুকু হবে পাবে? তো দেখুন আমরা এখানে মোট সরবরাহ করলাম হলো 9,000 টাকা, তাহলে টোটাল মানে অল সাপ্লাই মানে তাহলে ক্রয় মূল্য হলো মানে সরবরাহের মূল্য হলো 9,000 টাকা। আর এখানে করযোগ্য সরবরাহ করছে 6,000 আর অব্যাহতি করছে হলো 3,000 এবং 15% হারে ভ্যাট দিছে, আর উৎপাদনে 6,300 টাকার কর সহ কাঁচামাল ব্যবহার করছে। তাহলে এখন আমার ইনপুট ট্যাক্স বা আইটা কত নির্ণয় করবো আমরা? করযোগ্য সরবরাহ হলো 6,000 আর 9,000, আর হলো উপকরণ কর হলো 6,300 ইন্টু 15 ভাগ 115 ইকুয়াল টু 821 টাকা 74 পয়সা। এটা 15 বা 115 কেন হলো? এখানে দেখুন কর সহ মূল্য বলছে, 6,300 টাকা হলো উপকরণ মূল্য মানে কর সহ। তাহলে কর সহ হলে সেখানে করের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কর ভগ্নাংশ দিয়ে গুণ করবো। 6,300 এর কর ভগ্নাংশ দিয়ে গুণ করলে 821 টাকা 74 পয়সা হয়। এখানে আংশিক উপকরণ কর রেয়াত নির্ণয় করবো। এখানে আই হলো সর্বমোট উপকরণ কর, সর্বমোট উপকরণ কর কত বলে আমরা 821 টাকা 74 পয়সা। টি হলো সর্বমোট সরবরাহ মানে সর্বমোট ট্যাক্সেবল করযোগ্য সরবরাহ, এই যে এখান থেকে আমি বাঁ পাশে লিখে দিয়েছি ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে করযোগ্য সরবরাহ হলো 6,000, এই যে 6,000, আর সর্বমোট বল সাপ্লাই হলো 9,000, টোটাল সাপ্লাই হলো 9,000। তাহলে এই আই ইন্টু টি বাই এ গুণ দেওয়ার পরে এই যে 547 টাকা 87 পয়সা। তার মানে আপনি এই 6,300 টাকা ক্রয়ের বিপরীতে যদি 821 টাকা 74 পয়সা উপকরণ কর দিয়ে আসেন, সেটার 9,000 টাকা যদি বিক্রয় করেন, 6,300 টাকার মাল যদি 9,000 টাকা বিক্রয় করেন, তার মধ্যে 9,000 টাকার মধ্যে 6,000 টাকার বিপরীতে যদি 15% হারে বিক্রি করেন আর 3,000 টাকা অন্যান্য বিক্রি করেন, তাহলে আপনাকে এই অব্যাহতিপ্রাপ্ত বিক্রি করেন, তাহলে আপনাকে এই 547 টাকা 87 পয়সা উপকরণ করে রেয়াত নিতে পারবেন। বাকিটুকু কিন্তু রেয়াত নেওয়া যাবে না, 821 টাকা থেকে 547 টাকা রেয়াত নেওয়া যাবে। এই অংশটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? 0.67 এই জিনিসটা বুঝলাম না। কোনটা? 0.6667 821 গুণ হচ্ছিল 0.6667 0.667 কোথায় আসলো?
এই যে 821 এটা এই যে হ্যাঁ, 6000 ভাগ 9000 আচ্ছা আচ্ছা 6000 কি 9000 দিয়ে ভাগ দিলে 0.667 হয়, ঠিক আছে। তাই না? এই ভাগফল। আর কোথাও বুঝতে অসুবিধা আছে? আশা করি মনে হয় সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে বলেন এখনো। স্যার প্রসিড অন স্যার। আবার একটু বলেন স্যার, কোনটা? মানে আগের এইটা একটু আবার একটু বলেন স্যার। এটা হলো আংশিক উপকরণ কর রেয়াত। তো এটা কিভাবে নিতে হয়? এটা সূত্রটা হলো আই ইনটু টি বাই এ। আই হলো ইনপুট ট্যাক্স, আর টি হলো ট্যাক্সেবল সাপ্লাই, এ হলো অল সাপ্লাই। ইনপুট ট্যাক্স মানে ক্রয় বাবদ যে পরিমাণ ট্যাক্স দেশে, তাহলে ক্রয় বাবদ ট্যাক্সটা কত আসলে আমার? ব্যাট সহ ক্রয় ছিল 6300, তারপরে 15/115 দিয়ে গুণ দিলে 821 টাকা 74 পয়সা, তাই না? তো এই যে ইনপুট ট্যাক্স হলো 821 টাকা 74 পয়সা, আর ট্যাক্সেবল সাপ্লাই হলে আমার এই যে দেখুন এখানে লেখাই আছে করযোগ্য সরবরাহ মানে ট্যাক্সেবল সাপ্লাই 6000 টাকা, আর অল সাপ্লাই মানে সর্বমোট সাপ্লাই হলো 9000 টাকা। এখন আমি সূত্রে এই জিনিসগুলো বসাই দিই যে আয়ের পরিমাণ হলো এত টাকা, আর এটি এর পরিমাণ হলো 9000 টাকা, 6000 টাকা, আর এর পরিমাণ হলো 9000 টাকা, আর বাকিটা হিসাব করলে চলে আসে। ঠিক জি আছে? স্যার। জি। এবার আসি আমরা সমন্বয়। সমন্বয় প্রধানত দুই প্রকার, একটা হলো হ্রাসকারী সমন্বয় আর একটা বৃদ্ধিকারী সমন্বয়, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, তাই না? এখন হ্রাসকারী সমন্বয় কোনটা কোনটা? হ্রাসকারী সমন্বয় মানে রেয়াতের মতোই অনেকটা, মানে রেয়াত নিলে যেমন ক্রেডিট হয়, হ্রাসকারী সমন্বয় হলেও কিন্তু ক্রেডিট হয়, হ্যাঁ, বা অ্যাডজাস্টমেন্ট এটাকে বলে, আর এটাকে বলা হয় ক্রেডিট। তো হ্রাসকারী সমন্বয় হলো আপনার ঘরে ক্রেডিট হবে, মানে করদাতা ঘরে ক্রেডিট হবে, আর বৃদ্ধিকারী সমন্বয় হলে সরকারের ঘরে ক্রেডিট হবে। তাহলে বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে করদাতার করদায়িত্ব বৃদ্ধি পায়, আর হ্রাসকারীর ফলে সমন্বয়ের ফলে করদায়িত্ব হ্রাস পায়। বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে ব্যক্তি তার দায় জানা উৎপাদ করে যোগ করে সরকারি কোষাগারে জমা প্রদান করে থাকে, তাই না? কোন কোন ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয় গ্রহণ করা যাবে? বৃদ্ধিকারী সমন্বয় গ্রহণ করা যাবে উচ্চ কর্তৃত্ব করের বৃদ্ধিকারী সমন্বয় করা যাবে, মানে আপনি উচ্চ কর্তন যেটা করলে সেটা বৃদ্ধিকারী সমন্বয় করবেন। বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়, এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়তে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে। যে বৃদ্ধিকারী সমন্বয় লিখুন, যেমন 5টি বৃদ্ধিকারী সমন্বয় লিখুন, বা 5টি বৃদ্ধিকারী সমন্বয়ের ক্ষেত্র লিখুন। এই বিষয়গুলো আপনাকে মুখস্থ করতে হবে, মিনিমাম 4-5টা, ভালো ধারণা থাকতে হবে যেন ভালোভাবে লিখতে পারেন কাছাকাছি। তো বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়নের ফলে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ না করিবার ফলে বৃদ্ধিকারী সমন্বয়, ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়, মূসক হার পরিবর্তনের কারণে বৃদ্ধিকারী সমন্বয়। আমাদের কিন্তু কতক্ষণ হলো? 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তাই না? এখন অর্ধেক শেষ করতে পারিনি। নিবন্ধিত হইবার পর বৃদ্ধিকারী সমন্বয়, নিবন্ধন বাতিলের কারণে বৃদ্ধিকারী সমন্বয়, মূসক হার পরিবর্তন হওয়ার কারণে বৃদ্ধিকারী সমন্বয়, সুদ, জরিমানা, অর্থদণ্ড, ফি ইত্যাদি পরিশোধ সংক্রান্ত বৃদ্ধিকারী সমন্বয়, বা নির্ধারিত অন্য কোনো বৃদ্ধিকারী সমন্বয়। অর্থাৎ এই কারণগুলোর কারণে আপনি বৃদ্ধিকারী সমন্বয় করতে পারবেন। এইবার আসি হ্রাসকারী সমন্বয়। হ্রাসকারী সমন্বয় কি? আগাম কর হিসেবে পরিশোধিত অর্থে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, মানে আমদানি পর্যায়ে যে আগাম কর পরিশোধ করে আসবেন সেটা হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উচ্চ কর্তৃত্ব হ্রাসকারী সমন্বয়, মানে আপনি সরবরাহ করলে সেটা যদি অন্য কেউ কেটে রাখে তখন সেটা আপনি হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। আর বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয়, এটা হলো যে আপনি যদি বেশি দিয়ে আসেন, হ্যাঁ, এই ইউনিস ভাই আপনার ডিভাইস থেকে অ্যানোটেশন হচ্ছে, আপনি একটু স্ক্রিনে অ্যানোটেশনটা একটু অফ করেন প্লিজ। তারপর নিম্নলিখিত ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করা যাবে, সেটা হলো আগাম কর হিসেবে পরিশোধিত অর্থের হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, আর সরবরাহকারী কর্তৃক প্রদত্ত সরবরাহের বিপরীতে উচ্চ কর্তৃত্ব করার হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, আর বাৎসরিক পুনঃ হিসাব প্রণয়ন বা নিরীক্ষার ফলে প্রযোজ্য হ্রাসকারী সমন্বয় করতে পারবেন, ক্রেডিট নোটিশের কারণে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন। আর নেওয়াটা দেখেন লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া, এটা এবারে কারেকশন করা হয়েছে এবং বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, বিলুপ্ত করা হয়েছে এটাকে, এই কারণে লাল কালি দিয়ে রাখলাম। তো এটা অর্থায়ন 21-এর মাধ্যমে এটা বিলুপ্ত করা হয়েছে। কি কি? রপ্তানির ক্ষেত্রে পরিশোধিত উপকরণ করে হ্রাসকারী সমন্বয়, তার মানে এটা এখন আর হ্রাসকারী সমন্বয় করা যাবে না, এটাকে এখন কি রেয়াত নেওয়া যাবে, তাই না? যেহেতু রেয়াত নেওয়ার বিধান সৃষ্টি করছে সেই জন্য এটাকে আর হ্রাসকারী সমন্বয় করা যাবে না। আর মূসক হার হ্রাস পাইবার ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয়, মূসক হার যদি কমে যায় কোনো কারণে তখন আপনারা হ্রাসকারী সমন্বয় করতে পারেন বেশি পদ হয়ে গেলে। আর পূর্ববর্তী কর্মের নেতিবাচক অর্থের জন্য হ্রাসকারী সমন্বয়, পূর্ববর্তী কর্মের অতিরিক্ত পরিচিত মূসক হ্রাসকারী সমন্বয়, আর অন্য কোনো সমন্বয়। এই কারণগুলোর কারণেই আপনি শুধু হ্রাসকারী সমন্বয় করতে পারেন, এর বাইরে অন্য কোনো কারণে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করা যাবে না। কেউ যদি করে সেটা আইনানুগ হবে না।
সমন্বয় গঠনের সাথে সংশ্লিষ্ট দলিলাদি কি কি সমন্বয় করতে হলে এই দলিলাদিগুলো রাখতে হবে। উচ্চকর কর্তন সনদপত্র মূসক 6.6, ক্রেডিট নোট মূসক 6.7, ডেবিট নোট মূসক 6.8, আমদানি বিল অফ এন্ট্রি কর চালানপত্র মূসক 6.3 এই জিনিসগুলো থাকতে হবে। আচ্ছা, ওনার মোবাইলটা একটু সমস্যা করতেছে, ইনএসবির মোবাইলটা একটু সমস্যা করতেছে মনে হয়। এবার আমরা আসছি উচ্চ কর্তনকারী সত্তা বা উচ্চ কর্তন বিষয়ে। আমরা মোটামুটি সমন্বয় বা উপকরণ কর রেয়াতের বিষয়গুলো শেষ হলো আমাদের আলোচনা। এখানে আশা করি সবাই বুঝেছেন। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা আমরা শেষে দেখি সময় পেলে আলোচনা করব। এখন আসি উচ্চ কর্তন বিষয়ে। উচ্চ কর্তনকারী সত্তা কারা আপনারা জানেন যে ধারা 2 এর দফা 21 এবং উচ্চ কর্তন বিধিমালা নতুন SRO 240 2021, উচ্চ কর্তন বিধিমালা 2021-এ আপনার উচ্চ কর্তনকারী কারা হবেন সেই সংজ্ঞা দেয়া আছে। আমরা একটু চোখ বুলাই। কারা সরকার বা তার কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ বা অনুরূপ কোনো সংস্থা ও এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো বেসরকারি প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, বীমা কোম্পানি বা অনুরূপ আর্থিক প্রতিনিধি, কোনো মাধ্যমিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি, বৃহৎ করদাতা ইউনিট, মূল্যসংযোগ করের আওতাভুক্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, তার মানে এই প্রতিষ্ঠানগুলো হবে আপনার উচ্চ কর্তনকারী সত্তা। এদেরকে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। উচ্চ কর্তনকারী সত্তা কারা পরীক্ষা আসতে পারে, যে উচ্চ কর্তনকারী সত্তা কারা বা উচ্চ কর্তনকারী সত্তার নাম লিখুন। তো তখন কিন্তু এটা লিখতে হবে। এবার আসছি কোন কোন ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। যেসব ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না সেই বিষয়গুলো এখানে বলা আছে। সরবরাহকারী 15% হারে মূসক আরোপিত রয়েছে এরূপ কোন পণ্য উক্ত হার উল্লেখ পূর্বক মূসক 6.3 চালান দিলে, অর্থাৎ মূসক 6.3 চালানের মাধ্যমে যদি কেউ 15% হারে পণ্য বিক্রি করে তাহলে তাকে উচ্চ কর্তন করতে হবে না। তারপরে উচ্চ কর্তন বিধিমালার অনুচ্ছেদ 3-2-43টি সেবার তালিকা দেওয়া আছে। ওই তালিকা ব্যতীত অন্যান্য সেবার ক্ষেত্রে যদি মূসক চালান ইস্যু করে তাহলে উচ্চ কর্তন করতে হবে না। কিন্তু ওই 43টি সেবার ক্ষেত্রে যত পার্সেন্ট হারেই হোক মূসক চালান ইস্যু করুক বা না করুক অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। এরপর কি বলছে যে জ্বালানি তেল, গ্যাস, পানি, ওয়াসার, বিদ্যুৎ বিল, টেলিফোন, মোবাইল ফোন পরিষেবার বিল পরিশোধের ক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে না, কারণ ওই সমস্ত বিষয়গুলো এই উচ্চ কর্তন করা যায় না। আইনের প্রথম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা উভয়ই সরবরাহের ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। আইনের প্রথম তফসিলে তো অব্যাহতি রত, সেখানে তো ভ্যাটই নেই, সুতরাং সেক্ষেত্রে উচ্চ কর্তন করা যাবে না। তারপর মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 21-এর আওতায় শূন্য বিশিষ্ট রপ্তানির ক্ষেত্রে উচ্চ মূসক কর্তন করতে হবে না। অর্থাৎ কেউ যদি রপ্তানি করে থাকেন এবং রপ্তানির বিপরীতে আপনার যদি মূসক চালান ইস্যু না করে তাহলে উচ্চ কর্তন করতে হবে। এইটা যখন এই কনসেপ্টটা এই বিষয়টা যখন আমি 2020 সালের শুরুর দিকে যখন বলেছিলাম তখন অনেকে হাসাহাসি করছে যে রপ্তানির বিপরীতে আবার কিভাবে উচ্চ কর্তন হয়, জীবনে শুনি নাই, এটা কোত্থেকে আসলো এটা। অনেকে কনফিউজ হয়ে গেছেন, অনেকে হাসাহাসি করছেন, অনেকে মনে করছে যে ভুল করছে বা ভুল বলতেছে। অনেকের সাথে এটা নিয়ে বহু কথা কাটাকাটি হয়েছে। তো এইটা হলো শেষ মধ্যে এটা অনেকে মাহবুব স্যারকেও প্রশ্ন করছিলেন লাইভে, তো সেটা না বুঝেই করেছেন অনেকে বা এগুলোর বিষয় নিয়ে। সেটার কারণ হলো যে রপ্তানি সাধারণত আমরা জানি দুই ধরনের, একটা হলো ডাইরেক্ট রপ্তানি, একটা হলো ডিমড এক্সপোর্ট বা প্রচ্ছন্ন রপ্তানি। প্রচ্ছন্ন রপ্তানিটা সাধারণত দেশের মধ্যে হয়ে থাকে। তো দেশের মধ্যেই যখন হয় তখন একটা লিমিটেড কোম্পানিকে সরবরাহ করতে পারে, প্রচ্ছন্ন রপ্তানি হইতে পারে। তো সেই প্রচ্ছন্ন রপ্তানি যদি হয়ে থাকে সেক্ষেত্রে তিনি যদি মূসক চালান ইস্যু না করেন তখন কিন্তু আপনার তিনি আর শূন্য হারের বা রপ্তানির সুবিধা পাবে না, তখন কিন্তু উচ্চ কর্তন করতে হবে। তো এই বিষয়টাই না বুঝে অনেকে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, যে এই টার্মটা আসলে নতুন শুনেছে, অনেকে বুঝতে পারেনি, না বুঝে অনেক কথাবার্তা বলছে। শেষ পর্যন্ত মোটামুটি মাউসারের কাছ থেকে শুনে সবাই ঠান্ডা হয়েছে। তারপর আমরা কোথায় ছিলাম? ও হবে না, যেসব ক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে না।
এবার আসি যে সকল ক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে, এতক্ষণ তো হবে না জানলাম। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে না পাইলে মাঝে মধ্যে একটু রেসপন্স করেন, কারণ আমি না তো না, বুঝতে পারছি না। একেবারে ক্লিয়ার, কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মানে অল ক্লিয়ার? অল ক্লিয়ার, কোনো ব্যাপার নাই। মানে আপনার লাইভের ক্লাসের চেয়ে এই ক্লাসটা কি খুব বেশি খারাপ হচ্ছে বা কারো বোরিং লাগতেছে, অসুবিধা মনে হচ্ছে? খারাপ লাগছে না, আমার মনে হচ্ছে আমার মনে হয় যে লাইভ ক্লাসের চেয়েও এটা কোনো অংশে কম না, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে এটা সুবিধাও আছে। সুবিধাটা হলো যে আপনি ঘরে বসে করতে পারছেন রিল্যাক্স মোডে। একটা সমস্যা স্যার, আপনি সামনে দেখতে পেতাম আর এখন অনলাইনে দেখতে হচ্ছে, এটাই। আচ্ছা ঠিক আছে, দেখতে পাবেন ইনশাআল্লাহ, আবার যদি স্বাভাবিক হয় আল্লাহ যদি চায়। যাই হোক, আমরা আগাই মনে হয়। তারপর আইনের ৩য় তফসিলে উল্লিখিত 15% নিম্নে, এগুলো খেয়াল করবেন। এগুলো কিন্তু এই যে উচ্চ কর্তনের যে বিষয়গুলো আলোচনা করছি, এগুলো নিয়ে অনেকে অনেক কোশ্চেন করে, অনেকে ক্লিয়ার থাকেন না। আপনারা একটু ক্লিয়ার হয়ে যান, ইনশাআল্লাহ অনেকে অনেক প্রশ্ন উত্তর দিতে পারবেন, বা অনেক বিষয় নিয়ে আপনারা হ্যান্ডেল করতে পারবেন খুব সহজে। এই আজকের আলোচনার পরে উচ্চ কর্তন নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। যে যে বিষয়ে তৈরি হয় সমস্যাগুলো, সেগুলো আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তো আইনের ৩য় তফসিলে উল্লেখিত 15% নিম্নে, মানে ৩য় তফসিল কি 15% হ্রাসকৃত হার, তাই না? 15% নিচের হার। তো হ্রাসকৃত হারের বিপরীতে উল্লেখিত পণ্যসমূহ সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সরবরাহ গ্রহণকারী উচ্চ কর্তনকারী সত্তা হলে সমুদয় মূল্য সংযোজন কর উচ্চ কর্তন করতে হবে। তাহলে দেখুন, ৩য় তফসিলের পণ্য যদি সরবরাহ করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। উচ্চ কর্তন না করার কোনো সুযোগ নেই হ্রাসকৃত হারের ক্ষেত্রে। সেটা 7% হোক, 10% হোক, 5% হোক, অর্থাৎ 15%-এর নিচে হইলেই, পণ্য হইলে সেটা উচ্চ কর্তন করতে হবে। সেবার কথা কিন্তু বলেনি, এখানে শুধু পণ্য বলছে। 15%-এর নিচে সকল পণ্যের ক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে। আর 15%-এর ক্ষেত্রে যদি মূসক চালান ইস্যু করে পণ্যের ক্ষেত্রে, তখন আর উচ্চ কর্তন করতে হবে না। মূসক চালান ইস্যু না করলে কর্তন করতে হবে। এবার গেল পণ্য। এবার আসি টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে এসআরও 240 এর অনুচ্ছেদ 3-2 এর বর্ণিত 43 সেবার ক্ষেত্রে মূসক হার নির্বিশেষে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। অর্থাৎ এই যে এসআরও যে 43 সেবা দেওয়া আছে, ওই 43 সেবার ক্ষেত্রে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। আর ওই 43টি সেবা ছাড়া অন্যান্য সেবার ক্ষেত্রে যদি কেউ মূসক 6.3 চালানের মাধ্যমে সরবরাহ করে, তাহলে উচ্চ কর্তন করতে হবে না। কিন্তু মূসক চালান ইস্যু না করলে তাও আবার করতে হবে। তারপর সরবরাহকারী যদি মূসক চালান ইস্যু না করে, তাহলে সেক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে। তারপর যোগানদার সেবার আওতায় এসআরও 141, বর্তমানে 2021 সালে 141 আর 20 সালে ছিল 144। ওই এসআর এর মাধ্যমে যোগানদার সেবার আওতায় যে সকল ক্ষেত্রে অব্যাহতি দেওয়া আছে, সেসব ক্ষেত্রে উচ্চ কর্তন করা যাবে না যোগানদার সরবরাহ করলে। তাহলে মোটামুটি আমরা সামারি করতে পারি এইভাবে, যে পণ্যের ক্ষেত্রে হলো দুইটা, একটা হলো 15% হারে যদি মূসক চালান দেয়, উচ্চ কর্তন করতে হবে না, আর বাকি সকল ক্ষেত্রে উচ্চ কর্তন করতে হবে, তাই না? তার মানে পণ্য ক্লিয়ার, যে পণ্যের ক্ষেত্রে 15% হারে মূসক চালান দিয়ে সরবরাহ করলে উচ্চ কর্তন করতে হবে না। পণ্যের ক্ষেত্রে, আমি আবার রিপিট করছি, পণ্যের ক্ষেত্রে 15% হারে, আপনারা চাইলে একটু লিখেও রাখতে পারেন বিষয়টা, মানে আমি সংক্ষেপে সহজ করে বলতেছি বুঝার সুবিধার্থে, যে পণ্যের ক্ষেত্রে 15% হারে সরবরাহের ক্ষেত্রে মূসক চালান ইস্যু করলে, পণ্যের 15% হারে মূসক চালান ইস্যু করে সরবরাহ করলে উচ্চ কর্তন করতে হবে না। আর অন্য সকল পণ্যের ক্ষেত্রে অব্যাহতি, মানে উচ্চ কর্তন করতে হবে। অর্থাৎ 15% হারে পণ্য সরবরাহ করলেও মূসক চালান ইস্যু না করলে উচ্চ কর্তন করতে হবে, এবং হ্রাসকৃত হারের ক্ষেত্রে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে পণ্যের ক্ষেত্রে। আর সেবার ক্ষেত্রে এসআরওতে উল্লেখিত 43টি সেবার বিপরীতে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে, যে কোনো হারের, যে কোনো অবস্থায়। আর ওই 43টি সেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মূসক চালান ইস্যু করলে কর্তন করতে হবে না, মূসক চালান ইস্যু না করলে কর্তন করতে হবে। আর চালান ইস্যু না করলে সবসময় কর্তন করতে হবে। আর হলে এসআর 141 যোগানদারের জন্য যে যে ক্ষেত্রে অব্যাহতি দিয়েছে, সেই ক্ষেত্রে কি করতে হবে না, উচ্চ কর্তন করতে হবে, বাকি ক্ষেত্রে কর্তন করতে হবে। এই হলো মোদ্দা কথা, কোন কোন ক্ষেত্রে কর্তন করতে হবে। এখন উচ্চ কর্তন যিনি করলেন তার করণীয় কি? তিনি প্রথমে, এখন করছে কি, অনেকেই আইনে যে ছিল, অনেকেই বৃদ্ধিকারী সমন্বয় করার সুযোগ ছিল, বৃদ্ধিকারী সমন্বয় করতেন। এখন কিন্তু আর সেই সুযোগটা নাই। উচ্চ কর্তন করলে অবশ্যই সেটা ট্রেজারি চালানের মাধ্যমে আগে জমা দিতে হবে।
যখন বিল পরিশোধ হবে, বিল পরিশোধের তারিখ থেকে 15 দিনের মধ্যে এটা জমা দিতে হবে এবং 3 কার্যদিবসের মধ্যে তাকে মূসক 6.6 ইস্যু করতে হবে। আর ট্রেজারি চালান যেটা করলো সেটা রিটার্নে আবার বৃদ্ধিকারী সমন্বয় দেখায় ট্রেজারি চালানের ঘরে ট্রেজারি চালান দেখায় ওটাকে সমন্বয় করে দিতে হবে। আর বাকি টাকা যদি প্রদত্ত থাকে সেটা পরিশোধ করতে হবে। এবং উচ্চ কর্তনকারীকে অবশ্যই আপনার এই 6.6 ইস্যু করতে হবে এবং রিটার্নে তার প্রদর্শন করতে হবে নির্দিষ্ট সময়ে। এবং 6.6 দিতে হবে 3 প্রস্থে। 1 প্রস্থ দিবে ভ্যাট অফিসে, 1 প্রস্থ দিবে সরবরাহকারীকে, আর 1 প্রস্থ নিজে সংরক্ষণ করবে। আর উচ্চ কর্তনকারী, উচ্চ কর্তৃত্ব মূসক দাখিলপত্রের বৃদ্ধি, এটা তো বলেছি। তাহলে এইগুলো করণীয়। আর কি করবেন, ট্রেজারি চালানের কোড হবে কি ওই কমিশনারের কোড, তিনি যেই কমিশনারের অধীন নিবন্ধিত অথবা অনিবন্ধিত হইলে যে কমিশনারের তিনি আছেন সেই কমিশনারের কোডে দিতে হবে। আর ব্যাটের কোডে ব্যাটেরটা দিতে হবে উচ্চ কর্তন। আর উচ্চ কর্তনের সুদের টাকাও যাবে ব্যাটের কোডে। আর হিসাব রক্ষণ কর্মকর্তা যদি এই টাকা পয়সা লেনদেন করে বা কাটে, সেক্ষেত্রে হিসাব রক্ষণ কর্মকর্তাই কিন্তু এই উচ্চ কর্তন করে রাখবেন। এবং উচ্চ কর্তন অনেক ক্ষেত্রে করে গিয়ে, অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সরকারি প্রতিষ্ঠান আমাকে অনেকে কোশ্চেন করেন যে ধরেন এলটিও একটা কম্পিউটার ক্রয় করলো একটা চালান থেকে, এখন এলটিওর এই টাকাটা পরিশোধ করবে হলে এজি অফিস। এখন এই 6.6 ইস্যু করবে কি, এজি অফিস করবে না এলটিও করবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, অনেক সমস্যায় পড়ছে। পরে বললাম যে না, এটা এজি অফিস করবে অবশ্যই, কারণ আইনে বলাই আছে যে যে বিলটা পরিশোধ করবে হিসাব রক্ষণ কর্মকর্তা তিনি 6.6 ইস্যু করবে এবং তিনি সমস্ত কার্যক্রম করবে। তাহলে এজি অফিস যেহেতু বিলটা পরিশোধ করছে সেহেতু কেটে রাখছে এবং এজি তাকে 6.6 দিতে হবে, এখানে আপনার অন্য কেউ দিতে পারবে না। তারপর উচ্চ কর্তনকারী সত্তা হিসাব রক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত বিলে যার অনুকূলে বিল অনুমোদন করা হয়েছে তার নাম, ব্যবসা সনাতন সংখ্যা ইত্যাদি উল্লেখ করে বিল পরিশোধের জন্য অনুমতি হলে হিসাব রক্ষণ কর্মকর্তা প্রযোজ্য মূল্য সংস্কার, বুক ট্রান্সফার বা অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত কোষাগারে জমা দিবেন। হিসাব রক্ষণ কর্মকর্তা টাকাটা জমা দিয়ে দিবেন। বিল পরিশোধের 3 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট উচ্চ কর্তনকারী সত্তাকে অবহিত করবেন ও মূসক কম্পিউটার সিস্টেমে তথ্য প্রেরণ করবেন। সরবরাহকারীকে পণ্য বা সেবা সরবরাহকালে মূসক 6.3 দিতে হবে। সরবরাহকারী করণীয়, যিনি সরবরাহ করবেন তার কি করণীয়, তাকে 6.3 ইস্যু করতে হবে। তারপর 9.1 এর অংশ 3 এর আউটপুট ট্যাক্স দিতে দেখাইতে হবে। তারপর 6.6 পেলে হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে হবে। এই যে পয়েন্ট 4 এ আপনারা দেখেন নীল কালিতে মার্ক করা, সবাই দেখতে পাচ্ছেন? পয়েন্ট 4 এ যে নীল কালিতে মার্ক করা, কোন সরবরাহের বিল পরিশোধ করা হয়, জি জি দেখা যাচ্ছে। তো এই যে নীল কালিতে মার্ক করা, এটা কিন্তু এবারের পরিবর্তন, ভাইটাল পরিবর্তন, অনেক ইম্পর্টেন্ট একটা পরিবর্তন। ধারা 49-এ এই পরিবর্তনটা আনা হয়েছে। এইটা দ্বারা কি বুঝেছে, এটা কিন্তু অনেকেই ভুল বুঝছেন। আমি অনলাইনে দেখলাম যে লেখালেখি হচ্ছে, আমি বলতেছি না কি বলতে পারি। তো কেউ কেউ বলতে চাচ্ছেন, আমি আগে এটা একটু পুরাটা পড়ি তারপর আপনাদেরকে বলি। যে কর মেয়াদে কোন সরবরাহের বিল পরিশোধ করা হয়, সে কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী মাসের মধ্যে হ্রাসকারী সমন্বয় সাধন করতে হবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবি তামাদি হবে। এটা দ্বারা কি বুঝলেন, কেউ আমাকে বললেন কতদিনের মধ্যে হ্রাসকারী সমন্বয় করতে পারবে? বিল পরিশোধের পরবর্তী মাসের মধ্যে। হ্যাঁ, আগে হচ্ছে যে আগে ছিল হচ্ছে যে পণ্য সরবরাহের পরবর্তী 6 কর্মমেয়াদের 5 কর্মমেয়াদ বা 6 কর্মমেয়াদের ভিতরে সমন্বয় করার ভিতরে ছিল, না হয় তামাদি হবে। এখন বিভিন্ন কোম্পানি হচ্ছে যে অনেক সময় দেখা যায় 6 মাসের ভিতরে বিল পরিশোধ করে না। এখন এই ধারাটা পরিবর্তনের মাধ্যমে যে কোন সরবরাহের বিল যখন পরিশোধ হবে তার পরবর্তী মাসের ভিতরে আমরা 6.6 এর মাধ্যমে সেটা সমন্বয় করতে পারবো। এটা একটু সুবিধা হচ্ছে। এক্স্যাক্টলি এই বিষয়টাই অনেকে মনে করেন যে আগে ছিল 6 কর্মমেয়াদ, এখন সেটা করছে 2 কর্মমেয়াদ, অর্থাৎ 2 কর্মমেয়াদের মধ্যে সমন্বয় করতে হবে। আসলে বিষয়টা ভুল। তার কারণ কি, আগে ছিল যে কর্মমেয়াদে সরবরাহ হবে বা মূসক 6.3 চালান ইস্যু করবে তার 6 কর্মমেয়াদের মধ্যে, আর এখন হচ্ছে বিল যখন পরিশোধ করবে তার পরবর্তী 2 কর্মমেয়াদের মধ্যে, মানে পরবর্তী 1 কর্মমেয়াদের মধ্যে, মানে 2 কর্মমেয়াদের মধ্যে। তাহলে সে যদি সরবরাহ 1 বছর 2 বছর সরবরাহ করার 2 বছর পরেও যদি সে বিল পরিশোধ করে, তাহলে কিন্তু সে সমন্বয় করার সুবিধাটা থেকে গেল, এখন আর জটিলতাটা থাকলো না, তাই না? তার মানে আগে ছিল 6 কর্মমেয়াদ, এখন সময়টা কিন্তু আনলিমিটেড। আপনি যখনই বিল পরিশোধ হবে
তার পরবর্তী 1 কর মেয়াদের মধ্যে আপনাকে সমন্বয় করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি একেবারে ক্লিয়ার। এটা কি ভালো হলো না খারাপ হলো? ভালো হইলো। অবশ্যই ভালো হয়েছে, কারণ আগে অনেকেই দেখা গেছে যে সরকারি বিলের ক্ষেত্রে কি করতো যে মানে সরবরাহ করলো 1 বছর 2 বছরের মধ্যে বিল পায় না, বা 1.5 বছর পরে বিল পায়, তখন তো সে শ্বাস মনে করতে পারবে না, তাহলে এটা জটিলতা তৈরি হয়েছিল না। এখন কিন্তু সেই সমস্যাটা থাকলো না। সরবরাহ করার পরে 3 বছর পরে 4 বছর পরেও যদি সে বিল পায়, বিলটা যখন পরিশোধ করবে সে তখন এটা সমন্বয় করতে পারবে। ঠিক আছে না? এখন মোটামুটি সামঞ্জস্যপূর্ণ হলো। এটা কিন্তু ভাইটাল পরিবর্তন। তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পরিবর্তন এবং খুব ভালো হয়েছে, এখন সামঞ্জস্যপূর্ণ হয়েছে বা করদাতা বান্ধব হয়েছে, তাই না? কি মনে করেন আপনারা? এটা খুব যুগোপযোগী একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। করে ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান। এটা অনেক ইম্পর্টেন্ট স্যার, চেঞ্জটাতে অনেক সবারই সুবিধা হয়েছে, নাহলে সবাই এটা নিয়ে হেজিটেশন ছিল। তো এখন আমরা আলোচনা করব 6ষ্ঠ অধ্যায়। আমাদের 5ম অধ্যায় শেষ, মোটামুটি খুব বড় একটা অধ্যায় ছিল। এই অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, একদম হার্ট অফ দা ব্যাট, মানে ব্যাট এন্ড এসডি অ্যাক্ট। ব্যাট এন্ড এসডি অ্যাক্টের মূলই ছিল এই অধ্যায়টা। এই অধ্যায়ের আলোকেই কিন্তু উচ্চ কর্তন, তারপরে আপনার আউটপুট ট্যাক্স, তারপরে উপকরণ কর রেয়াত, ক্রেডিট মেকানিজম বা সমন্বয়, এই বিষয়গুলো ছিল খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা আলোচনা করবো হলো কর চালান এবং দলিলপত্র। এগুলো মোটামুটি সহজ, এগুলো আপনারা অধিকাংশই জানেন, এবং না জানলেও একটু দেখলে আপনারা পারবেন। এগুলো তো খুব বিশ্লেষণ করার কিছু নাই, যে মূসক 6.1, 6.2, 6.3, 6.4, 6.5, 6, 7, 8, 9, 10 এগুলো আর কি। 9.1 এই বিষয়গুলো মূসক হিসাব রক্ষণ, কোন কোন ক্ষেত্রে কোন কোন দলিলাদি রাখতে হবে, এগুলো মোটামুটি সবারই কম বেশি ধারণা আছে, তাই না? যারা ব্যাটের কাজ করেন সবাই ধারণা আছে না? ধরেন এই আছে, তো এখানে হিসাব রক্ষণ এগুলো আপনি একটু দেখলেই পারবেন বা একটু উল্টাইলেই পারবেন, এগুলো ব্যাখ্যা করার খুব বেশি কিছু নাই। আমি একটু আগাই। কর চালান প্রথম মূসক 6.3, আগে ছিল 11, 1991 সালের আইনে, এখন সেটা 6.3 করা হয়েছে, 6.3। এখানে 6.3 এ কি কি তথ্য থাকতে হবে এই বিষয়গুলো, ক্রেতার নাম, চালান পত্র নম্বর, বিক্রেতা, আপনি একটা মূসক চালান দেখলে দেখবেন কি কি লেখা আছে, এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে যেটা না বললেই নয়, যে বিষয়গুলো নিয়ে অনেক বাঘা বাঘা লোকজন মানে ধরাশায়ী হয়ে যান, এলটিইউ থেকেও আমাকে সেদিন ফোন করেছেন, সেটা হলো কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে। গতকালকে রাখিব আমাকে একটা কোশ্চেন করছে এই বিষয় নিয়ে, কেন্দ্রীয় নিবন্ধনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যে কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে 6.3 কোথায় থেকে কোন সিরিয়াল নাম্বার অনুযায়ী সরবরাহ করবে। ধরা যাক একটা কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠানের 10টা বা 100টা শাখা আছে। এখন তিনি তার নাম্বারটা কি কেন্দ্র থেকে সিরিয়াল করা হবে, নাকি প্রত্যেকটা শাখা অনুযায়ী আলাদা আলাদা সিরিয়াল হবে? কি বলেন আপনারা, কি বলেন? প্রত্যেকটা শাখা থেকে কি আলাদা সিরিয়াল নাম্বার হবে, না কেন্দ্রীয় অনুযায়ী সিরিয়াল নাম্বার হবে? কি হবে? প্রত্যেকটা শাখা থেকে আলাদা আলাদা হবে স্যার। শাখা থেকে আলাদা হওয়াটাই যুক্তি কথা হয় না, যুক্তি এক জিনিস, প্রত্যেক শাখা থেকে আলাদা আলাদা সিরিয়াল হবে। আর যদি ধরেন সফটওয়্যার ইউজ করে, ধরেন ওয়ালটনের ক্ষেত্রে যেটা আমি দেখেছি, ওয়ালটন তো একটা সফটওয়্যার ইউজ করে, সফটওয়্যারের মাধ্যমে সে চালান ইস্যু করে। তো সফটওয়্যারে যখন এন্ট্রি দেয় তখন এটা তো আপনার সেন্ট্রালাইজ, তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা সেন্ট্রাল থেকে পড়ে, সেক্ষেত্রে কি হবে? স্যার আমার মনে হয় যে সেক্ষেত্রে তো আলাদা সিরিয়াল নাম্বারটা সেন্ট্রালি পড়ে, ঠিক আছে, কিন্তু এটা আইডেন্টিফাই করা যায় যেমন কোন ব্রাঞ্চ থেকে। যেমন কিছু কিছু ইয়া করে কি, যেমন কারো চিটাগাং, সিলেট, এতগুলো ব্রাঞ্চ আছে, যেমন নাম্বারগুলো সিরিয়ালি আসছে, হ্যাঁ শাখা কোড, ওইখানে শাখার একটা কোড থাকে, হয়তোবা এখানে নাম থাকতে পারে বা একটা সাংকেতিক কোনো কিছু থাকতে পারে। যেমন সিলেটের ক্ষেত্রে যেমন যেটা ইউজ হয়, যেমন SY দেয়া পাশে হচ্ছে যে আপনার ওই সেন্ট্রালি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ব্যবহার হয়। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আমি দেখতেছি যে এটা করতেছে। তো এটাই আর কি, যে যখন সফটওয়্যার ইউজ করবে তখন তো সফটওয়্যারই সেন্ট্রাল থেকে ম্যানেজ করবে, সফটওয়্যার থেকে কোড নাম্বার অনুযায়ী আলাদা আলাদা সিরিয়াল নাম্বার করবে, তখন আর সমস্যা নাই খুব একটা। কিন্তু যখন সফটওয়্যার ইউজ করবে না, ম্যানুয়ালি করবে, তখন প্রত্যেকটা শাখা থেকে প্রত্যেকটা শাখার ঠিকানায় বা ইউনিটের ঠিকানায় সে কি করবে, আলাদা আলাদা সিরিয়াল নাম্বার অনুযায়ী মূসক চালান সরবরাহ করবে, এবং ওই চালানগুলোর হিসাব কর মেয়াদ শেষে সেন্ট্রালে পাঠিয়ে দেবে। সেখান থেকে সেন্ট্রালি সে সমস্ত হিসাব নিকাশ করে সেখানে দাখিল পত্র পেশ করবে। এই হলে বিধান। এখানে এই সেন্ট্রাল রেজিস্ট্রেশনের যে
ইয়াটা আছে, বিধিমালাটা আছে 263 আছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলা আছে। এবার এছাড়াও 6.3 6.5 ইস্যু সংক্রান্ত আপনার সাধারণ আদেশ আছে, বিশেষ আদেশ আছে, ব্যাখ্যাপত্র আছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে মোটামুটি। অনেকে হয়তো এত স্টাডি করে শুনতে পাচ্ছেন যে কেউ একজন হ্যালো হ্যালো করছেন। হ্যাঁ, হাকিম বলছি, আজিজুল হাকিম বলছি। ভালো আছেন? আজিজুল হাকিম বলছি, আজিজুল হাকিম বলছি। হ্যালো, জি বলেন। ওই সেন্ট্রাল ওই নিবন্ধনের ব্যাপারে একটা অ্যামেন্ডমেন্ট বোধহয় এই ইয়াতে বাজেটের দিকে দেখছিলাম। হ্যাঁ, সেটা আসছে যে ওই তামাকজাত পণ্যের ক্ষেত্রে ব্যতীত। এটা একটু ক্লিয়ার করলে ভালো। হ্যাঁ, এটা হলো তামাকজাত পণ্য, যেমন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল। যে সমস্ত প্রতিষ্ঠান বিড়ি, সিগারেট, তামাকজাত গুলের ব্যবসা করবেন তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারবেন না, তাদেরকে ইউনিট নিবন্ধন নিতে হবে, সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিলে হবে না। ধরেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যদি সেন্ট্রাল রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে কিন্তু সেটা হবে না। ব্রিটিশ আমেরিকার ক্ষেত্রে সেন্ট্রাল রেজিস্ট্রেশন কার্যকর হবে না, তাকে ইউনিট নিবন্ধন নিতে হবে। তামাকজাত পণ্য যেগুলো বিড়ি, সিগারেট, তামাকজাত গুল, এই কটা পণ্যের ক্ষেত্রে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে না, এইটুকুই। এই তো মোট কর চালানপত্রে কি কি তথ্য থাকবে, কিভাবে সরবরাহ করবে, 2 প্রস্তে হবে, 1 প্রস্ত ইয়ার সাথে থাকবে, মোটামুটি এগুলো সবাই মোটামুটি জানেন, তাই না? কি ফরম্যাটে থাকবে, কিভাবে লিখতে হবে, এই ডিটেলস আপনারা মনে হয় একটু দেখলেই পারবেন। কিভাবে পূরণ করতে হবে, দেখেন এই যে একটা মুশুক চালান, তাই না? এই স্ক্রিনে দেখা যাচ্ছে একটা মুশুক চালান। দেখুন এইটাই হলো মূল চালান ফর্মটা, বর্তমানে কার্যকর মুশুক চালান ফর্মটা। এখানে 6.3 লেখা আছে সাইডে, বিধি 40 এর উপবিধি 1 এর দফা গ ও চ দ্রষ্টব্য, ঠিক আছে? গ ও চ অনুযায়ী এখানে নিবন্ধিত ব্যক্তির নাম থাকবে, নিবন্ধিত ব্যক্তির বিআইএন নাম্বার থাকবে, চালানপত্র ইস্যুর ঠিকানা থাকবে, কোন ঠিকানা থেকে ইস্যু করা হলে সেই ঠিকানাটা থাকবে। ওই যে কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কেন্দ্রীয় নিবন্ধন না হইলেও আপনার যারা শাখা ইউনিট নিবন্ধন তাদের ক্ষেত্রেও এটা লাগবে, যে কোন ঠিকানা থেকে সে সরবরাহ করলো, কারণ পথে গাড়ি আটক করলে তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্যার এখানে ওই যে টাইমের ব্যাপারে একটু বলেন স্যার। দেখা গেল যে কোনো একটা কারণে গাড়ি লোড আমি বলতেছি আমি শেষ করি, তারপর আপনার প্রশ্নটা নিচ্ছি। সরি স্যার, না আমি নিচ্ছি, আমি শেষ করি একটু। তারপর এখানে দেখুন ক্রেতার নাম, যে কিনবে তার নাম দিতে হবে, ক্রেতার বিআইএন নাম্বার দিতে হবে, সরবরাহের গন্তব্যস্থল দিতে হবে। এখানে দেখুন ক্রেতার নাম আছে, ক্রেতার বিআইএন আছে, কিন্তু ক্রেতার ঠিকানাটা কিন্তু নাই। দেখছেন, ক্রেতার ঠিকানা কিন্তু নাই। তার মানে এখানে একটা গড় ক্রেতার ঠিকানা দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে দিছে সরবরাহের গন্তব্যস্থল। এখন ক্রেতার ঠিকানা আর সরবরাহের গন্তব্যস্থল যদি আলাদা হয় তাহলে কিন্তু ঠিকানাও প্রয়োজন আছে। হ্যাঁ, অনেক সময় ঠিকানা যদি না দিয়ে থাকে তাহলে অন্য জায়গায় গন্তব্যস্থল দেখায়, অন্য জায়গায় নিয়ে গেল, তার নিজের ঠিকানায় গেল না, রিয়াত নিবে এক জায়গা থেকে, গন্তব্যস্থল দিয়ে দিলে অন্য জায়গায়, তখন তো রিয়াতের ক্ষেত্রে আর জটিলতা তৈরি হবে। তার কারণ নিজের প্রিমিসেসে না আসলে তখন তো তিনি রিয়াত দিতে পারবেন না, এই ক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি হবে। জি বলেন, কেউ কিছু বলতে চাইলেন? আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটা কারেকশন দরকার ছিল, ক্রেতার ঠিকানা আর সরবরাহের গন্তব্যস্থল, যেখানে পণ্যটা যাবে, যে জায়গায় পণ্যটা পৌঁছবে, যানবাহনের প্রকৃতি দিতে হবে, চালানপত্র নম্বর থাকবে, ইস্যুর তারিখ থাকবে, ইস্যুর সময় থাকবে। এই যে দেখুন চালানপত্র নম্বর থাকবে, কত নম্বর চালান, এখানে ক্রনোলজিক্যালি নাম্বারটা থাকবে অর্থ বছর ভিত্তিক, আর ইস্যুর তারিখ থাকবে, কত তারিখ ইস্যু করা হলো, আর ইস্যুর সময়টা থাকবে, কয়টার সময় মানে তিনি এই চালানপত্রটা কাটলেন। এখানে আরো একটা বিষয় থাকা উচিত, সেটা হলো পণ্য সরবরাহের সময়। অনেক ক্ষেত্রে অনেকে নির্দিষ্ট সময়ের আগেই চালানপত্র ইস্যু করে থাকে। তো চালানপত্র যদি 2 দিন আগে বা 1 সপ্তাহ আগে বিভিন্ন প্রয়োজনে পণ্য সরবরাহের আগেই অনেক সময়, বা বন্ধ থাকলে, ধরেন শুক্র শনিবার বন্ধ অফিস, কিন্তু পণ্য সরবরাহ তখন হবে, তখন দেখা গেছে বৃহস্পতিবারে কেউ চালান ইস্যু করে যান, যে যেহেতু আমি শুক্রবারে আসবো না, আমি চালানটা আগে ইস্যু করে যাই। তো এই ক্ষেত্রে যদি আপনি 2 দিন আগে বা 1 দিন আগে, যে একজন ভাই বলতেছিলেন যে সময়টা বলার জন্য, আমি সেটাই বলতে চাচ্ছি, যে এটা আমার নলেজে আছে বা আমি এটা বলি সবসময়, যে এই জায়গায় একটা জটিলতা তৈরি হয়, যে আমি 2 দিন আগে চালান ইস্যু করলাম, পণ্যটা বৃহস্পতিবারে চালান ইস্যু করলাম, পণ্যটা শনিবারের শেষ দিকে আপনার সরবরাহ হইলো, বা রবিবারে হইলো, কোনো কারণে রবিবারে সকাল হলো, তাহলে 2 দিন আগের চালান। এখন পথে গেলে তো 2 দিন আগের চালানটা কাস্টমস ধরবে, যে এই 2 দিন আগের চালান দিয়ে তুমি এখন পণ্য সরবরাহ করতেছো, তার মানে চুরি করতেছো, এটা তখন কিছুতেই মানবে না, আপনি বুঝাইতে পারবেন না কিছুতে, তাই না? এক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে না? জি স্যার, জি স্যার।
তো এটার সমাধান কি? এটার সমাধানটা হলো আপনারা নিজস্ব ফরম্যাট যখন করে নেবেন তখন এখানে আরো একটা ঘর যোগ করে নেবেন, পণ্য সরবরাহের সময়। ঠিক আছে, সরবরাহের সময় অর্থাৎ চালানপত্র যখন দিবেন চালানপত্র ইস্যুর একটা সময় থাকবে, আর পণ্য হস্তান্তর বা সরবরাহের আরেকটা সময় থাকবে। তার মানে চালানটা আপনি যদি 1 সপ্তাহ আগেও ইস্যু করেন, পণ্যটা কখন সরবরাহ করলেন সেই সময়ের ভিত্তিতে কিন্তু তখন কাউন্ট করতে পারেন। তখন কিন্তু আপনি কাউন্টার দিতে পারবেন যে না আমি তো পণ্য চালান 2 দিন আগে ইস্যু করলেও আমি পণ্যটা ডেলিভারি দিচ্ছি এই সময়। আপনি মূল ফরম্যাটটা ঠিক রেখে, মূল তথ্যগুলো ঠিক রেখে আপনি কিন্তু সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন না, আরো তথ্য সংযোজন করতে পারবেন। তো সেখানে আপনি এই দুটো তথ্য সংযোজন করে নিতে পারেন যে ক্রেতার ঠিকানা এবং চালানপত্র ইস্যুর সময় ও পণ্য সরবরাহের সরবরাহের সময় বা পণ্য হস্তান্তরের সময়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর এই জটিলতাটা থাকবে না যে 2 দিন আগে ইস্যু করলাম পণ্য ধরলো, তখন আর ঝামেলাটা থাকবে না। বুঝা গেছে? আপনার পাইছেন উত্তর প্রশ্নের? কি স্যার, কিন্তু স্যার এই যে ডেটের ব্যাপার, সিরিয়াল নাম্বারটা যে মাঝে মাঝে সমস্যা হয়। দেখা গেল যে আজকে একটা ভ্যাট চালান করলাম, আগামীকালে একটা ভ্যাট চালান, আজকে ভ্যাট চালান মানে আজকের একটা ভ্যাট চালান করে ফেললাম, এখন দেখা গেল যে আগামী দিনের মানে ডেটের স্যার যদি কোনো সময় হয় আর কি, মানে সমস্যা হয় আর কি, সেক্ষেত্রে কি করবো স্যার? না, আপনি আমার প্রশ্ন, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ধরেন আপনি 3 দিন আগে একটা চালান ইস্যু করলেন কিন্তু সেটা সরবরাহ হওয়া গেল না, কিন্তু পরবর্তীতে আপনি ধরেন 10 নম্বর চালান কাটলেন, এরপরে আপনি 12 নম্বর 15 নম্বর চালান দিয়ে ওই 10 নম্বর চালানের আগেই সরবরাহ দিয়ে ফেললেন, তখন আপনার কি হবে? এটা তো সমস্যা নাই, কারণ আপনি পণ্য চালানটা কাইটা আপনাকে যখন মজুর চালান ইস্যু করছেন তার মানে আপনি ভ্যাট দিয়ে ফেলছেন, ওইটা পণ্য সরবরাহ করবেন পরে, অসুবিধা কি? সেটা তো কেটে রাখলেন। হ্যাঁ, এরপরে আপনি যেটা সরবরাহ আগে হবে সমস্যা নাই, আপনি মজুর চালান আগে ইস্যু করলেও এই ক্ষেত্রে আর সমস্যা নেই, যেহেতু পণ্য সরবরাহের সময়টা আপনি তখন দেন নাই। এটা ঘর এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে? স্যার আরেকটা ব্যাপার হচ্ছে, ইন কেস যদি আমি একটা গাড়ি কালকে বের হবে, আমি ভ্যাট চালান করে ফেললাম আগামী কালের ডেটে, হুট করে এখন দেখা গেল যে এখন আজকে ডেটে একটা গাড়ি বের হবে, তখন দেখা গেল যে আজকে আগামী কালের ডেটে কিন্তু আমি ভ্যাট চালান করে ফেলছি, এখন আবার আজকে ডেটে আমি এখন আবার একটা ভ্যাট চালান করতে যাচ্ছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, মানে এটা একটু জানতে চাচ্ছি। না না, একটা চালান কিন্তু দুইবার ইস্যু করা যাবে না, একই সিরিয়াল নাম্বারে চালান দুইবার ইস্যু করা যাবে না। একই সিরিয়াল নাম্বার সেটা বলিনি স্যার, মানে আগামী কালের ডেটে একটা ভ্যাট চালান করে ফেলছি, এখন দেখা গেল যে আরেকটা গাড়ি ইমার্জেন্সিতে গাড়ি বের হবে, তখন আরেকটা ভ্যাট চালান আমি কাটতেছি আজকের ডেটে, তাহলে আজকের ডেটে যেটা কাটবেন এটাতে তো সরবরাহ দিলে নেই, আর আগামী কালের ডেটে যেটা দিবেন সেটা দিয়েও কিন্তু সরবরাহ করতে হবে। স্যার এখন আমি সেটা তো অবশ্যই করব, কিন্তু স্যার মানে দেখা গেল যে আগামী কালের ডেটেটা সেটা সিরিয়াল নাম্বারে স্যার ই হয়ে গেল, মানে আগের ডেটের সিরিয়াল নাম্বারে কিন্তু সমস্যা নাই তো, সেক্ষেত্রে আপনি পণ্য সরবরাহের সময় তো আপনি পরে দিচ্ছেন, আমি তো সেটাই বললাম। এই সমস্যাটার সমাধান হলেও আপনি পণ্য সরবরাহের বা হস্তান্তরের সময়টা আপনি ঠিক মতো দিবেন, তাহলে হয়ে গেল। চালান আগে পরে ইস্যু করেন, চালান ইস্যু করলেন আগে, কিন্তু পণ্য সরবরাহ করলেন পরে, অসুবিধা কোথায়? এক্ষেত্রে সময়টা মেনশন করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সময়টা মেনশন করবেন, পণ্য হস্তান্তর বা সরবরাহের সময়টা মেনশন করে দিলে আর এই সমস্যাটা থাকবে না। ক্ষেত্রে সময়টা মেনশন করা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেক্ষেত্রে সিরিয়াল নাম্বারের পরেরটা আগে সরবরাহ করলে সমস্যা নাই, কারণ পণ্য সরবরাহ আপনি তখন দিচ্ছেন, চালানটা আপনি আগে কাটলে পরে সরবরাহটা পরে দিচ্ছেন, অসুবিধা তো নাই। বুঝতে পারছি স্যার। এখানে একটা বিষয় যে ওষুধের ক্ষেত্রে ব্যবসায়িক পর্যায়ে 2.4% ভ্যাট, এই লাইনটা স্যার বুঝতে পারলাম না। 16% মূল্য থাকলে সে পরিমাণ সংযোজন করার পর 15% হারে লিখতে হবে। হ্যাঁ, ওই যে এটা হলো ঔষধের যে হিসাব আছে না, ঔষধের ক্ষেত্রে কি করে যে ব্যবসায়ী পর্যায়েও ভ্যাট আছে আপনার 2.4%, সেটা উৎপাদন পর্যায়ে দিয়ে দেয়, তাই না? তাহলে উৎপাদন পর্যায়ে যদি দিয়ে দেয় তাহলে উৎপাদন পর্যায়ে তার মোট ভ্যাট আসে 17.5%, তাই না? মানে 17.4%। এই 17.4%, এইটা 17.4% না লিখে 17.4% কোনো ভ্যাটের হার নাই, তো সেক্ষেত্রে আপনার ভ্যাটের হার দিতে 15%। তো 15% দিয়েই 17.4% ভ্যাট কিভাবে আসবে? ওই 2.4% এর জন্য আপনি 16% যোগ করে দিতে হবে মূল্যের মধ্যে, বিক্রয় মূল্যের মধ্যে। 16% এর 15% ইকুয়াল টু আপনার হয় 2.4, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার যদি উৎপাদন পর্যায়ে যদি 100 টাকা হয়, ভ্যাট সহ হলো 115 টাকা তার ওষুধের ক্ষেত্রে, আমার 16% এডিশনটা কি 115 টাকার হবে নাকি 100 টাকার উপরে? 100 টাকার উপরে। 100 টাকার উপরে ভ্যাটের উপরে সংযোজন হবে না।
সংযোজনটা তো হয় মূল্যের উপরে, সংযোজনটা তো ব্যাটের উপরে হয় না। আচ্ছা ঠিক আছে। যে আপনি 116 টাকার উপরে 15% করেন, দেখবেন যে 17 টাকা 4 পয়সা আসছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি 115 টাকার উপরে আবার 16% যোগ করেন, তাহলে দেখবেন হিসাব মিলবে না। এই হইলে ব্যাপার। এই কারণে আমি ওষুধের উদাহরণটা দিলাম, এটা একটু জটিল বা এই বিষয়গুলো অনেক ভুল করতে পারে। স্যার এখানে যদি কোনো সময় যে কাটাচিরা হয়, অনেক সময় ভুল করে নামটা হয়তো বা বিন নাম্বারটা অনেক সময় ভুল করে উঠে যায় বা ভুল উঠে যায়, সেক্ষেত্রে কি কোনো কাটার কোনো সিস্টেম থাকলে আচ্ছা মানে আমি বলি, মূসক চালানটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল, কারণ এটা কিন্তু টাকা। কারণ কি, একটা চালানে যদি ব্যাটের পরিমাণ 10 লক্ষ টাকা থাকে, তার মানে ওই চালানটার মূল্য কিন্তু 10 লক্ষ টাকা। তার মানে কত বড় একটা গুরুত্বপূর্ণ দলিল। আপনি হিসাব করে দেখেন, আপনি ট্রেজারি চালানকে যতটা গুরুত্ব দেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ এটা, কারণ এটার মাধ্যমে কিন্তু সরকারের ট্যাক্স হিসাব হয়। এটা কিন্তু অনেক ভাইটাল একটা দলিল। মূসক আইনে অনেক হয়তো বা গুরুত্বটা বুঝে না, কিন্তু এইটা অনেক সেন্সিটিভ, অনেক ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা দলিল। এটার উপরে অনেক কিছু নির্ভর করে, অনেক ব্যাপার। সুতরাং এটাকে ঘষা মাজা, কাটা ছেঁড়া, ফ্লুইড দেওয়া, এটাকে ওই ডুপ্লিকেট ইস্যু না কইরা বা ওইভাবে করা যাবে না, ঠিক আছে। এটা অনেক সেন্সিটিভ একটা দলিল, ঠিক আছে। এটাকে আপনি যদি ঘষা মাজা বা টেম্পারিং করেন, যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে 111 ধারা অনুযায়ী কিন্তু আপনি ফৌজদারি মামলায় পড়ে যেতে পারেন, জেল জরিমানার বিষয় চলে আসবে তখন। সুতরাং মূসক চালান লেখার সময় খুবই সাবধানতার সাথে লিখতে হবে। এটাকে কোনো জাল বা টেম্পারিং বা কোনো কিছু করা যাবে না, হ্যাঁ, কোনো ভুল করা যাবে না। আর ভুল যদি করেই থাকেন, সেক্ষেত্রে সেটা একদম বাতিল করে দিতে হবে, বাতিল করে দিয়ে ওই খাতার মধ্যে থেকে যেতে হবে, যদি আপনি যদি নির্দিষ্ট ইয়া থেকে করে থাকেন। হ্যাঁ, এই চালানে জি স্যার, এখানে যে ওষুধের ক্ষেত্রে 16% এডিশনটা আমি বুঝবো কিভাবে স্যার? এটা কি তারা মানে ভিতর থেকে কিভাবে বুঝবো স্যার এডিশনটা যে আছে? আপনি কি হিসাবে বুঝতে চান? না, এখানে তো মোট মূল্য লেখা আছে স্যার 10,000 টাকা। এখানে যে 16% এডিশন তো অবশ্যই আছে স্যার, যেহেতু 15% আমি লিখছি স্যার। এটা পার্থক্যটা কিভাবে বুঝতে পারবো স্যার? এটা আপনি কোন পর্যায়ে থেকে বুঝতে চান? ধরেন আপনি একজন ক্রেতা হিসেবে বুঝতে চান, না ব্যবসায়ী হিসেবে বুঝতে চান, না মূসক অফিসার হিসেবে বুঝতে চান, নাকি একজন আইনজীবী হিসেবে বুঝতে চান, না কি হিসেবে বুঝতে চান? ধরুন স্যার, ক্রেতা হিসেবে বুঝতে চাই যে আমার এডিশনটা কিভাবে ইয়া করলো স্যার। ক্রেতা হিসেবে তখন এই 10,000 টাকা থেকে আপনি পণ্যের গায়ে তো ওষুধের তো সবই মূল্য লেখা থাকে পণ্যের গায়ে, তাই না? আচ্ছা আচ্ছা, ওই মূল্য থেকে ক্যালকুলেশন করলে বুঝে ফেলবেন যে এটা মূল্য লেখা আছে কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি, তাহলে এই হলো মূসক চালান সম্পর্কিত বিধিবিধান, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মূসক চালানের ক্ষেত্রে এগুলো খুব সেন্সিটিভ, মূসক চালানটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক বড় একটা দলিল। আপনি আইনের সব বিষয়গুলো মানলেন, সব কিছু করলেন, কিন্তু মূসক চালানের ক্ষেত্রে আপনি উল্টাপাল্টা করে ফেললেন, তাহলে কিন্তু আর হইলো না। আপনি সমস্ত আইনের সারমর্ম চলে আসবে 9.1 এবং মূসক চালানে। মূসক চালান এবং 9.1 হলো এই ব্যাট আইনের বা সম্পর্ক শুল্ক আইনের সমস্ত কিছুর একেবারে ব্রেইন বলা যায়, ঠিক আছে। ব্রেইন ছাড়া যেমন সবকিছু অচল, মানুষের বডি অচল বা একটা প্রাণীর বডি অচল, এই মূসক 6.3 এবং 9.1 ছাড়াও ব্যাট অচল। সুতরাং 6.3 অনেক সেন্সিটিভ, এটাকে খুব সঠিক পদ্ধতিতে সংরক্ষণ মেনটেন করতে হবে। আর টার্নওভার হিসাব, টার্নওভারের ক্ষেত্রে আপনি জানেন খুব সহজ জিনিস, টার্নওভার এখন নাই বললেই চলে, খুব কম আছে। 50 লক্ষ টাকার নিচে হলে টার্নওভার, সরি 3 কোটি টাকা থেকে কিছু কিছু ক্ষেত্রে 50 লক্ষ টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে হলে টার্নওভার নিবন্ধন তালিকাভুক্ত হয়ে টার্নওভার কর দিতে পারবেন। টার্নওভার কর 4%। টার্নওভারের ক্ষেত্রে উৎপাদনকারীর ক্ষেত্রে 6.1 আর 6.2 এবং ব্যবসায়ীর ক্ষেত্রে 6.2 হিসাব রাখবেন। আর টার্নওভারের ক্ষেত্রে মূসক চালান দিবেন হলো 6.9 আর রিটার্ন দিবেন হলো 9.2 তে। এবার সপ্তম অধ্যায় সম্পর্ক শুল্ক। ওরে বাবা, এখনো অনেকগুলো রয়ে গেছে তো, 9:30 বাজে। আপনাদের কি খুব খারাপ লাগছে? অনেক বেশি লোড হয়ে যাবে স্যার। কি লোড বেশি হয়ে যাচ্ছে? জি স্যার, মাথার উপর দিয়ে যাবে এখন স্যার সব। আমার মনে হয় আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম, তো তাহলে কি এটা নেক্সট ক্লাসে আলোচনা করি নাকি? জি স্যার, এটা করলে ভালো হয় স্যার। আজকে এই পর্যন্তই রাখেন, নেক্সটে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে সপ্তম অধ্যায় থেকে আলোচনা করি, সম্পর্ক শুল্ক থেকে। তার কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবার বলেন আপনাদের মতামত নিতে চাই যে আসলে যারা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছিলেন না বা আগ্রহ প্রকাশ করছিলেন না, তারা একটু বলেন যে কেমন লাগলো আপনাদের, বেশি খারাপ লাগলো নাকি চালানো যাবে? জি বলেন।
সবারই একসাথে আনমিউট করা আছে, আমি সবাইকে মিউট করে হ্যান্ড দিচ্ছি, একটু রেজিং হ্যান্ড সিস্টেম রেজ নিয়ে করে কথা আসেন। বলেন। আচ্ছা, আমি একটা কথা বলে একটা সুখবর দিয়ে শুরু করতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা আমাদের সাথে আছেন। মোটামুটি আমরা এখন অষ্টম বেস রানিং, অষ্টম বেসটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এর ভিতরে আমাদের এই ট্রেনিং হাউসটা ইতিমধ্যে কয়েকটা কাস্টম হাউসের সাথে আমরা এনলিস্টেড হয়ে গেছি। স্যার ওইখানে ক্লাস নেবেন, আমরা ওদেরকে সার্ভিস দেবো। আরেকটা জানেন যে স্যার হচ্ছে ঢাকা চেম্বার অফ কমার্সে ক্লাস নেন, ওই ঢাকা চেম্বার অফ কমার্সের যে ট্রেনার আছে ওখানে স্যার এনলিস্টেড। তো এই জন্য সবাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আগামীকাল ঢাকা চেম্বার অফ কমার্সে ঢাকা কাস্টম হাউসের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হতে পারে, যার জন্য স্যারকে এবং আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর হচ্ছে আজকে প্রশ্নোত্তর পর্বটা এবং পরবর্তী ক্লাসটা হচ্ছে রিপন ভাই পরিচালনা করবেন। রিপন ভাইকে অনুরোধ করতেছি। থ্যাংক ইউ আলামিন ভাই। আমি প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে স্যারের অনুমতি নিয়ে আমি সবাইকে ভিডিওটা অন করার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। বিশেষ একটা কারণ আমি একটু বলি আপনাদের, সেটা হচ্ছে আমরা যখন ক্লাস শুরু করেছিলাম, আচ্ছা আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, তার কারণ হচ্ছে আমরা যখন, স্যার আপনার মনে আছে কিনা, যখন ক্লাসগুলো শুরু করি সবাই কিন্তু আমরা ক্লাস শুরু করছি। এই যে 30 জনের ব্যাচ, আমি কিন্তু মানে কারোর সঙ্গে দেখা হইলে হয়তো 10-12 জনকে চিনবো, বাকি 2 জনকে আমি চিনবো না। তো এই জন্য এই একটা সুযোগ হয়েছে, লাইভে হলে কিন্তু আজকে আমরা মার্ক করে থাকতাম, অনলাইনে এই সুযোগটা করে দিচ্ছে। আমরা সবাইকে একটু দেখতে চাই আসলে। আচ্ছা যাই হোক, এখন আর একটা খুব আনন্দের বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে আজকে একটু আগে আমি দেখলাম আজিজুল ভাই, আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে সিনিয়র পার্সন হচ্ছে আজিজুল ভাই। আজিজুল ভাই যেহেতু জুম ইউজ করে সুফিয়ান স্যারের সঙ্গে কথা বলে উনি ওনার প্রশ্নের উত্তর আদায় করে নিয়েছেন, এর মানে আজকের অনলাইন কোর্স আমরা সাকসেস। এটা অনলাইন না, এটা হলো অফলাইন, আমরা সাকসেস। ঠিক আছে, তো থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন আপনারা আপনাদের আমাদের সাথে, আচ্ছা আরেকটা বিষয়, আমাদের সাথে একজন গেস্ট আছেন 2 জন। একটা হলো আমাদের মির্জা ভাই আছেন। মির্জা ভাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি স্যার। আপনি কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আছি, সুস্থ আছি। কতদিন সুস্থ থাকতে পারি জানি না, দোয়া করবেন সবাই, সবার জন্য দোয়া করবেন, কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে। লকডাউনের কারণে তো স্যার বাসার মধ্যে বসে গেলাম, এখন তো চেম্বারও করতে পারছি না, বাইরেও বের হতে পারছি না। হ্যাঁ, সেই জন্যই আমি চিন্তা করলাম যে এই সময়টা একটু কাজে লাগাই আমরা, তার কারণ এই অনলাইনে অন্তত থাকলে আমরা একটু টাচে থাকবো, পড়াশোনা একটু চালাতে পারবেন। এই জন্যই ভাবলাম যে না, আমরা বসে না থেকে আমরা কোর্সগুলো অল্প অল্প করি। আমার যদিও অফিস খোলা, আমি ফ্রি নাই, কিন্তু তারপরেও সময় করে নিব আপনাদের জন্য, অসুবিধা নাই। তো আজকের ক্লাসটা কেমন লাগছে, বা আজকে বলেন এই বিষয়ে একটু বলেন আপনি। এই বিষয় হচ্ছে যে স্যার অনলাইন তো অনেকদিন আগে থেকেই অনলাইনে ক্লাস মানে অনেক সময় করাইছি এবং নিজে করেছি। আসলে আমার রিয়েলাইজেশনটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস থেকে অনলাইন ক্লাস গুলা বেশি ইফেক্টিভ হয়। যদিও হয়তো পার্টিসিপেন্ট একে অপরকে দেখতে পারে না, বা যে এটা পরিচালনা করে তাদেরকে দেখা যায় না, কিন্তু মনোযোগ দেওয়ার ক্ষেত্রে অনলাইন ক্লাসটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আসলে অনেক ইফেক্টিভ, যদি কেউ সুন্দরভাবে মানে মন মানসিকতা নিয়ে বসে। অনেকে দেখেছি, আমি নিজেও দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ক্লাস করতেছি, ওই শুয়ে শুয়ে করতেছি, ঘুমিয়ে গেছি। মানে এভাবে হলে ক্লাসটা ইফেক্টিভ হবে না। তবে আজকে অনেক সুন্দর স্যার, আমি আইডিটা পেয়ে অনেক মানে নিয়েই বসছি যে কিছু নতুনত্ব কিছু পাবো।
তো আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দরভাবে আপনার কথাগুলো রিসিভ করতে পারছি। আচ্ছা, তো ধন্যবাদ মির্জা ভাইকে যোগদান করার জন্য আমাদের সাথে। জি বলেন। আমি বলতে চাচ্ছি আমাদের যে ব্যাটের যে বাজেটে যে অ্যামেন্ডমেন্ট গুলি আসছে এটার একটা লিস্ট আমাদেরকে দিলে বোধহয় ভালো হয়, মানে একুমুলেট করে একটা শীটে যে এই এসে গেছে এটা আমরা পাবো। অবশ্যই অবশ্যই পাবেন। আচ্ছা আমি এই বিষয়ে একটা বলি, আমরা এই বাজেটে যে পরিবর্তনগুলো শুধু ভ্যাট না, আর ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং কাস্টমস এই তিন ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনের উপরে আমরা একটা ফ্রি সেমিনার করব। ফ্রি সেমিনার বলতে অনলাইনেই হবে, সরাসরি না। একটা ফ্রি প্রোগ্রাম করব, সেখানে 3 জন এটা উপস্থাপন করবেন। আমি ভ্যাটেরটা করব, আসিফ ভাই করবে কাস্টমসেরটা, এবং ইনকাম ট্যাক্স এর আপনারা লাল বাহাদুর অধিকারীর নাম শুনে থাকবেন, যে কাস্টমস ইনকাম ট্যাক্স এর যার বই সব জায়গায় চলে, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বত্র যার বই চলে, আপনারা নাম জানেন কিন্তু হয়তো ফিজিক্যালি তাকে চেনেন না বা ফেস টু ফেস কখনো দেখেননি। আমরা তাকে নিয়ে আসব, আশা করি একটা সাকসেসফুল সেশন আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সবাই সেখানে পার্টিসিপেট করতে পারবেন, থাকবেন, এবং সেই প্রেজেন্টেশন শীট গুলো আপনাদেরকে দিয়ে দিব। সেখানে শুধু ভ্যাট না, ভ্যাট, ইনকাম ট্যাক্স এবং কাস্টমস এই তিনটা বিষয়ের এই সামারিটা থাকবে, যে কি কি পরিবর্তন আসলো তুলনামূলক ছিল, এবার কি হলো এবং তাতে সুবিধা অসুবিধা কি, মন্তব্য সহকারে একবার সামারি আকারে পুরোটাই পেয়ে যাবেন আপনারা। সেখানে আপনারা সবাই পার্টিসিপেট করবেন আশা করতেছি, এবং এটা ফ্রি থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা আশা করছি যে অনেক বড় পার্টিসিপেন্ট হবে, কারণ ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের লোকজন থাকবে। আমি চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথেও কথা বলেছি, তারাও একমত পোষণ করছে যে হ্যাঁ এটা দরকার। এবং তারা যদি সবাই চায়, দেখেন তো হাজার হাজার লোক, আমি তো সবাইকে জায়গাও দিতে পারবো না একবারে। এখন দেখি কতটুকু কি করা যায়। আমরা এটা যেহেতু ফ্রি থাকবে, অনলাইনে আমরা বিজ্ঞাপন দিয়ে দিব। জুমের পাশাপাশি এটা ইউটিউবে অথবা ফেসবুকে লাইভ করতে পারেন। হ্যাঁ, এটা ভিডিওটা করে আমরা ইউটিউবে বা ফেসবুকে লাইভ দিয়ে দিব, যেন সবাই উপকৃত হতে পারে। যদি জয়েন করতে না পারেন, এট এ টাইম চালানো যাবে স্যার, এট এ টাইম লাইভ করা যাবে স্যার ইউটিউবে অথবা। খুব ভালো, এটা খুব ভালো। যে আমরা সেটা করব, এটা করতে পারলে ইনশাআল্লাহ আমাদের আশা আছে অনেক ভালো একটা সেশন করতে পারবে, তখন আর আপনাদের এই সমস্যাগুলো হবে না, আপনারা পেয়ে যাবেন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তো আজকের ক্লাসটা মানে কার কার খারাপ লাগছে একটু শুনতে চাই, ভালো লাগাটা শুনবো না। হ্যাঁ, অনেকেই অনলাইনে নিরুৎসাহিত হচ্ছিলেন যে না আমরা ফিজিক্যালি করার জন্য গিয়েছি, আমরা ফিজিক্যালি করব, অনলাইনে করব না। অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তো কার কার খারাপ লাগছে? না, অনেকদিন পরে তো আপনাকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, আর যে বন্ধুরা আছে ওটা তো দেখা যাচ্ছে, নট ব্যাড, খুব ভালো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আনোয়ার ভাই একটু কিছু বলেন। আনোয়ার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। স্যার আমি কিন্তু অনলাইনের পক্ষেই ছিলাম। প্রথমে আমি রিপন ভাইকে মেসেজ করে বলছিলাম যে ভাই দেখেন অনলাইনে ব্যবস্থা করা যায় কিনা, কারণ আমি এর আগে আপনার একটা অনলাইনে ক্লাস করছি, আমার খুবই খুবই ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আশা করি না, আমি চেষ্টা করি। জি স্যার বলেন। স্যার আমি এমডি ফয়সাল মিয়া বলছিলাম। অ্যাকচুয়ালি স্যার আমি বিগিনার আর কি, এই কারণে ক্লাসটা বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে। আসলে খান ভাইরা যখন মার্কেটিং করছিলেন, এটা নাম দিয়েছিলেন প্র্যাকটিক্যাল ভ্যাট ট্রেনিং। মানে আমি আশা করেছিলাম কিছু দলিল দস্তাবেজের মাধ্যমে এবার প্র্যাকটিক্যালি কিভাবে ইয়াটা হচ্ছে আর কি, ভ্যাট কাটতেছে বা কোথায় কিভাবে ইস্যু হচ্ছে এগুলো জানতে পারলে ভালো হতো, মানে এটা এক্সপেক্ট করেছিলাম। এখানে যারা আছেন মোস্ট অর লেস সবাই, মোর অর লেস সবাই আর কি মোটামুটি এক্সপার্ট আর কি, আমি যেটা বুঝতে পেরেছি। এ কারণে আমি মানে ইয়াটা করি না, মানে কথার মাঝে কথা ঢুকাই না, শোনার চেষ্টা করি। এখন আমার একটু রিকোয়েস্ট থাকবে এটা স্যার, আমি একেবারেই বিগিনার, সেক্ষেত্রে যদি এই আপনার ক্লাসটা অনেক চমৎকার এবং স্লাইড গুলো খুবই ইনফরমেটিভ, বাট যদি একটু প্র্যাকটিক্যাল দলিল দস্তাবেজের মাধ্যমে যদি স্লাইড গুলো থাকতো বা আপনি পরবর্তী দিতেন, আমি হয়তো একটু বুঝে নিতে পারতাম। যেমন আমি উৎপাদন উপকরণ সহ এগুলো আমি বুঝি না, আমি অনেক কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরে একটু বলতে চাই। আপনি মনে হয় আপনার আমার এটা আপনার কততম ক্লাস? প্রথম ক্লাস? না স্যার, আমি আপনার দ্বিতীয় ক্লাস, আমি ফিজিক্যালি একটা ক্লাস পেয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি কি ফোর্থ বেসের, আপনি ফোর্থ বেসের গ্রুপে আছেন? ইয়েস স্যার। আচ্ছা, ফোর্থ বেসের আমাদের এটা কিন্তু ব্যাটের মোটামুটি তৃতীয় না চতুর্থ ক্লাস, এটা তৃতীয় ক্লাস। এটা হচ্ছে থার্ড ক্লাস।
এটা কিন্তু থার্ড ক্লাস, আপনি মানে 2টা ক্লাস করছেন, তার মানে এইটা কিন্তু মোটামুটি যারা আমরা এই কোর্সটা ডিজাইন করেছিলাম, যারা বিগিনার্স বা প্র্যাকটিক্যালটা কোর্সটা কিন্তু আমাদের শুরু করতে পারেনি। এটা হলো শুধুমাত্র যারা পরীক্ষা দিবেন বা ব্যাটের আইন কানুনের খুঁটিনাটি বিষয়ে জানতে চাইবেন তাদের জন্য, ঠিক আছে? তো যারা এই যে পরীক্ষার্থী আছিলেন, এই যে ব্যাট এজেন্ট হিসেবে পরীক্ষা দিবেন বা ব্যাট অ্যাডভাইজারের পরীক্ষা দিবেন, তাদের জন্য ছিল এই কোর্সটা মূলত। তো সেখানে আমাদের কাস্টমস এর কয়েকটা ক্লাস গেছে, ব্যাটের 3-4টা ক্লাস গেল, তো তাদের জন্য ছিল এটা। তো আপনি যদি বিগিনার্স এবং প্র্যাকটিক্যাল ব্যাটটা শিখতে চান, ব্যাটটা কিন্তু আসলে অত সহজ না, আপনাকে একটু লেগে থাকতে হবে ধৈর্য সহকারে, আরো স্টাডি করতে হবে, লং কোর্স করতে হবে আপনাকে, এবং আইন কানুন পড়তে হবে, যেখানে যেখানে বাজে সেখানে সেখানে দেখতে হবে। তো প্র্যাকটিক্যাল আমাদের আরেকটা ব্যাচ আছে, সেই ব্যাচের সাথে আপনাকে কানেক্ট করে দিতে হবে, তাহলে মোটামুটি আপনি আশা করি সেখানে আপনি শিখতে পারবেন। খান ভাইয়ের সাথে যখন কথা হয়েছিল, আমাকে যে ব্রোশিয়ারটা বা আপনাদের কভার ফটোটা দেওয়া হয়েছে, এটা প্র্যাকটিক্যাল ভ্যাট লেখাই ছিল। এটা আমি কিন্তু কথা বলেছিলাম, কথা বলার পরেই স্যার আমি মূলত এখানে জয়েন করি। আমি যদি শুধুই এটা যদি এক্সামিনার যারা এক্সাম সিটে বসবেন আর কি তাদের জন্য হতো, তাহলে হয়তো আমি পার্টিসিপেট করতাম না, অথবা সময় নিয়ে আমি পরবর্তীতে করতাম। যাই হোক স্যার, হোয়াটএভার, এখন আমাকে যদি একটু ব্যাকআপ দেওয়া যেত বা অন্য কোনো কোর্সে করা যেত আমার জন্য আমরা প্র্যাকটিক্যাল কথাই শুনছি। আমরা প্র্যাকটিক্যাল এটা থিওরি তো বই দিয়ে পাওয়া যায়, আপনি তো কিছু বলতাছেন তাতে আমার ক্লিয়ার হচ্ছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি একটা ক্লাস করতে পারতাম তাহলে আমার জিনিসটা আরো পারফেকশন আসতো আর কি, হাতে কলমে কিছু যদি পাইতে পারি, এটা আমাদের ধারণা ছিল। যাই আশা করি আপনি এটা আমাদের ডিস্ট্রিবিউট করে দিন। না আমাদের ইনকমপ্লিট আমরা রাখবেন, এটা আমাদের ধারণা। না একটু শুনেন, আমি একটু বলি। আমার মনে হয় কোথাও একটু মানে কারোর সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই, সবার কথাই ঠিক আছে। আমরা যখন সবাইকে ইনফর্ম করেছিলাম বিষয়টা ছিল এইরকম যে প্র্যাকটিক্যাল ভ্যাট এবং মানে ভ্যাট ফর এক্সাম, ঠিক আছে, এরকম একটা ইয়ে ছিল। এখন আমরা কিন্তু প্রথমে যেমন ফয়সাল ভাই যেটা বললেন যে উনি কিন্তু একদম নিউ কামার, তো নিউ কামারদের জন্য তো আমরা যে ব্যাচ এখন রানিং আছি এর চেয়ে ভালো হইতে পারে না, কারণ আমরা কিন্তু প্রাইমারি লেভেলে আছি। তো ওনার জন্য কিন্তু প্রথম স্টেজ মানে কিন্তু এই কোর্সটাই কিন্তু ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা যা যা করি আমরা অবশ্যই করব, উনি যে ধরনের সাপোর্ট চাই এবং সেটা অবশ্যই করবো। এবং আমরা যখন ফিজিক্যালি যদি আমরা আবার মুভ করতে পারি ইনশাল্লাহ, দুই একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি আমরা অবশ্যই করব, যেন শুধু যারা এক্সাম দিবে এবং যারা প্র্যাকটিক্যাল কাজ করবে ওনাদের জন্য মানে সবারই যেন সমস্যা সলভ হয়। ফয়সাল ভাইকে আমি একটু বলি যে আপনি আমাদের সাথে লেগে থাকেন এবং এই ক্লাসগুলো করেন, আপনাকে আমরা প্রচুর সুযোগ দিব, অসুবিধা নাই। আপনি যতক্ষণ পর্যন্ত এই প্রাইমারি লেভেলটা পার না করবেন, আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনি প্রয়োজনে আমাদের সবগুলো সেমিনার, সবগুলো ক্লাসে অংশগ্রহণ করেন। আমরা অনলাইনে যেগুলো থাকবো সেখানে এই রিপন ভাই ওনাকে সবগুলো লিংক দিয়ে দিবেন। ফিজিক্যাল ক্লাস হলে সেখানে থাকবেন, আপনি লেগে থাকলে ইনশাআল্লাহ আপনার এই বিষয়গুলো থেকে উত্তরণ করতে পারবেন। ক্লাসগুলো করেন। আপনার আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম বা যেভাবে আমি অঙ্কগুলো বা যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু প্রাইমারি লেভেলের লোকজনের জন্য কাজে লাগবে। আপনি বিগিনার্স লেভেলে হলেও আপনার রেয়াত উচ্চ কর্তনের বিষয়গুলো কিন্তু আপনার জানা লাগবে, কোথায় কোন কোন বিধান আছে, কি কি বিষয় আছে, এগুলো কিন্তু আপনার জানতেই হবে। সুতরাং প্র্যাকটিক্যাল কাজ করার ক্ষেত্রেও আইনের বিধিবিধানগুলো আপনার জানা দরকার। এই যে বিষয়গুলো বললাম এগুলো সবারই জানতে হবে, সেটা বিগিনার থেকে একেবারে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত। আগে তো আইনের বিধিবিধান জানবো, তারপর প্র্যাকটিক্যালে যাব। আপনি সরাসরি প্র্যাকটিক্যাল শুরু করলে আইনের সাথে আপনি এটা ম্যাচ করতে পারবেন। এই জন্য আগে আইনগুলো জানতে হবে, ভালোভাবে আয়ত্ত করেন এবং শিখতে থাকেন। আর আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আমরা দিতে থাকবো। আর আপনি যদি ব্যাটের বই না থাকে, বই সংগ্রহ করেন, আমার বইটা নিতে পারেন। বইটার আপনার বিষয়ভিত্তিক আলোচনাগুলো একেবারে পানির মতো সহজ করে দেওয়া হয়েছে, বিগিনারদের জন্য করা হয়েছে মূলত। এটা আপনি স্টাডি করলে একা একাও ব্যাট শিখে ফেলতে পারবেন 80%। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি আপনার বই নিয়েছি। রিকোয়েস্ট থাকবে যে খান ভাই যদি নেক্সট কোনো সেমিনার হয় বা কোনো ইয়া থাকে আমাকে একটু ট্যাগ করাই দিলে আমার একটু বুঝে নিতে পারবো। হয়তো আপনার একটু কষ্ট হবে, আমি একটু ডিস্টার্ব করবো মাঝে, এর বাইরে কিছুই না। আমি এখানে যারা আছেন আমাদের এখানে বিটিসি ট্রেনিং হাউসের মেম্বার যারা আছেন সবাইকে একটু এনশিওর করি আমাদের এখান থেকে না শিখে কেউ যাবে না, যদি আপনার আন্তরিকতা থাকে। ইনশাআল্লাহ।
স্যার স্যার আমরা কিন্তু সাপোর্ট দেই, যদি কেউ ফিজিক্যালি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা যতটুকু পারি সেটা সাপোর্ট দেই, ফিজিক্যালি হোক আর বাই ওভার ফোন হোক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক, আমরা ট্রাই করি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা ফিজিক্যালি ওয়ার্ক করতে গিয়ে কোনো প্রবলেম হলে সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব সেটা সলিউশন করার জন্য। থ্যাংক ইউ। আগের ভাইয়ের মতো আমিও একেবারে ওপেনার বিগিনার, আমাদের জন্য কাজটা একটু সমস্যা হচ্ছে। স্যার আপনার ক্লাসের পরে আমরা এটা আবার চেষ্টা করি একটু আবার স্টাডি করে এটা বিষয়টা একটু বুঝে নেওয়ার জন্য। আমাদের যদি হাতে কলমে কিছু ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য সব উপকার হতো স্যার। হ্যাঁ, আমরা হাতে কলমে করবে। আগে যেটা বললাম যে আপনার আইনের বিধিবিধান গুলো জানেন, কোথায় কোথায় কি আছে, খুঁটিনাটি গুলো জানার পরে আমরা প্র্যাকটিক্যালে ধরলে তাহলে দেখবেন যে আইনের সাথে মিলে যাচ্ছে। আপনার ওই কথাগুলোর সাথে আপনি তখন ম্যাচ করতে পারবেন, এটার সাথে একটা খুব ইজিলি কাজগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। এই জন্য থিওরিটিক্যাল বিষয়গুলো আগে আপনাকে আয়ত্ত করতে হবে। তার আগে বেসিক্যালি ফাউন্ডেশন লাগবে, বেসিক নলেজটা যদি ওনারা না পায় তাহলে ওনার হাতে কলম করে শিখতে গেলে আপনারা কিছুই বুঝবেন না। আপনারা আগে বেসিক নলেজটা নেন। থিওরিটিক্যাল বেসিক নলেজটাকে এনরিচ করতেছে, পরবর্তী পর্যায়ে আমরা আশা করছি যে আমাদের আপনাদের জন্য। যেমন একটা লোক জন্ম থেকে কিন্তু সবকিছু শিখে আসে না, সে কি করে 25-26 বছর 27 বছর ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করে, এরপর শিখে গিয়ে কি করে তারপর কর্মজীবনে গিয়ে সেটা অ্যাপ্লাই করে, তাই না? তাহলে থিওরিটিক্যালটা আগে, থিওরিটিক্যালটা 27 বছর ধরে শিখে তারপর কর্মজীবনে বাকি জীবনে সেটা নিতে হবে। হ্যাঁ, সুতরাং আইনের বেসিক ইনফরমেশন থিওরিটিক্যালটা আগে শিখে নেন, তারপর প্র্যাকটিক্যালটা আমরা দেখাই দেব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, তাহলে আমরা ওই আপনাদের দুই একজনের মনে কিছু প্রশ্ন আছে, আমরা এগুলো নিচ্ছি। হ্যাঁ, আমি ফার্স্টে নুরুজ্জামান ভাইকে অনুরোধ করতেছি প্রশ্ন করার জন্য। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি একটু ওই যে কথাটা ক্লিয়ার না, আপনি একটু জোরে বলেন। এখনো ক্লিয়ার না। আপনার মনে হয় মনে হয় ডিভাইসের সমস্যা, হেডফোনটা লাগাইছে যে হেডফোনটা ঠিকমতো লাগে না, জ্যাকটা লুজ, এই কারণে সাউন্ডের সমস্যা করতেছে। না, আপনার হেডফোনটা ঠিকমতো লাগানো হয় না, মনে হয় মানে ইয়ারফোন বা হেডফোনের সমস্যা আছে। আচ্ছা, ফয়সাল ভাই প্রশ্ন করেন। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমি অলরেডি কথা বলে ফেলেছি, আমার এখন আর প্রশ্ন নেই আপাতত। সরি স্যার, আমার মানে আরেকটা ঢুকে গেছিল, এই কারণে প্রবলেম হচ্ছিল, আমার কথা বুঝতে পারছিলেন না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি, জি বলেন। আমার যে প্রশ্নটা 6.3 তে ওষুধের ক্ষেত্রে যে 2.16% এটা আমি ক্লিয়ার হতে পারি নাই। আপনি যখন বলেছেন তখন আমি এটা কনসেন্ট্রেট করতে পারিনি, সেই জন্যই প্রশ্নটা করা। এটা 6.3 তে কোন বিষয় স্যার? ওই যে ঔষধের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে 2.4%, এবং এখানে ভ্যালু এডিশনের যে বলা হচ্ছে যে 16%, ভ্যালু এডিশন করতে হবে 16%, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে পারিনি একটু। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার করে দিই। আপনি 16% ভ্যালু এডিশন কেন হচ্ছে? 16% এর 15% সমান 2.4%, বুঝছেন? তো আমরা যেহেতু ভ্যাট 15%, তার মানে 16% এর ওখানে কিন্তু হ্রাসকৃত হার করে দিয়েছে 2.4%। এখন 2.4% আমরা দিতে পারবো না, এই জন্য সেখানে সরাসরি যেহেতু 15% দিচ্ছি, এই কারণে 16% এড করে দিলে ওই 16% এর 15% সমান 2.4% হয়ে যায়। তো সেই কারণে আমি 100 টাকার সাথে 116 টাকা দিলে 116 টাকা যখন এন্ট্রি দিব, তখন 116 টাকার 15% সমান 17.4% হয়ে যাবে, অর্থাৎ আমার ভ্যাট তখন 17 টাকা 4 পয়সা হয়ে যাবে। বুঝতে গেছে বিষয়টা? এটা সরাসরি একটা অঙ্ক করে বোর্ডে দেখাইতে পারতেন সবচেয়ে ভালো হতো। এখানে কি হোয়াইট বোর্ড আছে? কিভাবে যেন হোয়াইট বোর্ড ব্যবহার করে না এখানে। স্যার আমাদের তো একটা एग्जांपल শেয়ার করে দিলে হবে স্যার। एग्जांपल তো আমি, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এটা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেব মোটামুটি, ঠিক আছে? আর কারো কোশ্চেন না থাকলে আজকে এখানে শেষ করতে চাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আগে যে বলছিলেন যে রিবেট ছিল, এখন হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই রিবেট আর ইনপুট ট্যাক্স ক্রেডিটের তফাৎটা কি স্যার?
ইনপুট ট্যাক্স ক্রেডিট হলো ক্রেডিট মেকানিজম, মূলত একই জিনিস কিন্তু নাম আলাদা বা সিস্টেম আলাদা, প্রসিডিউরটা আলাদা। রিবেট মানে হলো রেয়াত বা ফেরত নেওয়া আর কি, আর ক্রেডিটটা হলো ক্রেডিট করে নেওয়া যায়, ওটা অ্যাকাউন্টিবিলিটির মধ্যে নিয়ে আসে। অ্যাকাউন্টিং সিস্টেমে রিবেট বলে না, অ্যাকাউন্টিং সিস্টেম বলে মেকানিজম ক্রেডিট, ক্রেডিট ডেবিট এই মেকানিজম। তো এখন বর্তমান ব্যাট আইনটা যেহেতু আপনার অ্যাকাউন্টিং সিস্টেমে আওতায়, এই জন্য এটাকে ক্রেডিট বা ক্রেডিট ডেবিট বা এই বিষয়গুলো বলে, রিবেট বলে না, এই কিছু না। থ্যাংক ইউ স্যার। জি, তো সাজেদা আপা আছেন? নেক্সট ক্লাসটা কবে হবে স্যার? নেক্সট ক্লাস পরবর্তী ক্লাসটা আবার কবে হবে? স্যার আজকে মনে হয় আমার যারা প্রশ্ন করার ছিল সবার প্রশ্ন মোটামুটি কমপ্লিট। নেক্সট ক্লাসটা আমরা স্যারের সঙ্গে কথা বলে এই সপ্তাহে ইয়া করা যায় কিনা, আরেকটা ক্লাস নেওয়া যায় কিনা আমরা আপনাদেরকে মেসেজ করে দিব আর কি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম স্যার। অনলাইনে একটা ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? শেষ করি ক্লাসটা। জি জি, আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আপনার? স্যার ক্লাসটা খুবই ভালো হয়েছে স্যার। আচ্ছা, প্রথম থেকে ছিলেন? জি স্যার ছিলাম, 10 মিনিট পরেই আসছি। কি অনলাইনের ক্লাস কি মানে ফিজিক্যাল ক্লাসের চেয়ে খুব বেশি খারাপ হয়? না স্যার, ভালো হয়। ঠিক আছে, মানে বাসায় ভালো বসে আছেন তো? থেকে সুন্দর ক্লাস করা যায় স্যার। হ্যাঁ স্যার, আল্লাহর রহমতে আছি ভালো। স্যার এটা আপনি চালু রাখেন, মানে অনলাইন ক্লাসটা বন্ধ করেন না। মানে ক্লাসের ফাঁকে ফাঁকে আবার একটু রান্না বান্নাও করা যায় নাকি? জি স্যার। ফিজিক্যাল হলে তো রান্না বান্না করতে হয় না। এটাই স্যার। স্যার রান্না কিন্তু ভেটের রান্না স্যার। হ্যাঁ হ্যাঁ, রান্না তো স্যার ভেটের রান্না হবে। বেটার রান্না হবে। তো ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা মনে হয় আজকের মতো এখানে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, আজকের মতো আমরা শেষ করি। স্যার আপনার চেঞ্জের বইটা কবে আসবে স্যার? ইনশাআল্লাহ আশা করি বই অলরেডি কাজ চলতেছে, 7-8 তারিখে বা 9 তারিখের মধ্যে আমরা হয়তো পেয়ে যাব, যদি কোনো সমস্যা না হয়। আপনার 6.2.1 যে রেজিস্টারটা মানে বুঝো এটা কি ফিনান্সিয়াল ইয়ারের জন্য নতুন নতুন করতে হবে না পুরানোটাই অনগোয়িং করে গেলে হবে স্যার? যদি জায়গা থাকে অনগোয়িং করতে পারবেন, সমস্যা নাই। যতক্ষণ জায়গা থাকবে ততক্ষণ অনগোয়িং করতে পারবেন, একই বছরে একাধিক করতে পারবেন, ভলিউম 1 ভলিউম 2 এরকম করতে পারবেন। 6.3 তো নতুন করে শুরু করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, 6.3 হলো নতুন সিরিয়ালে শুরু করতে হবে প্রতি অর্থ বছরে। স্যার আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আমি একটা কোম্পানির এটা 6.3 একটা সহগ দেখলাম, ওরা রেয়া দিতে পদ্ধতিতে স্ট্যান্ডার্ড রেট প্র্যাকটিস করে, কিন্তু ওদের 6.3 এর মধ্যে ওই ডান সাইডে ওই আপনার উপকরণের আইটেমটা লেখা নাই। তো সেক্ষেত্রে এখানে কি করণীয় আছে বা কি সমস্যায় পড়বে? কি 6.3 তে আপনার না স্যার ওই যে 4.3 মানে ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট যেটা, হ্যাঁ তো কোএফিশিয়েন্টে যদি উপকরণের নাম না প্র্যাকটিস করে। আমি কিন্তু আলোচনায় বলেছি, আজকের আলোচনায় ছিল উপকরণের নাম দেওয়া নাই, বাট ওরা হ্যাঁ 4.3 তে যদি উপকরণের নাম উল্লেখ না থাকে তাহলে বিষয়ের উপরে একই আইটেম নিয়ে আনে। এখন স্যার করণীয়টা কি আছে স্যার? এখন অ্যামেন্ডমেন্ট ওটা না কি করা যায়? ওটা তো সার্কেলে দিয়ে দিছে স্যার। সার্কেলে দিয়ে দিলে তো ওই রিয়াতটা তো এখন মামলা হবে, রিয়াতটা তো আবার জরিমানা হয়ে যাবে, ওই রিয়াতটা তো আর নেওয়ার সুযোগ নেই। এখন নতুন করে আবার রিয়াত দিতে হবে। ওই যদি আপনি কি বলে যে নতুন করে 4.3 দিতে হবে ওই উপকরণটা লিখে, আর হলো আগেরটা তাহলে আপনি ওই রিয়াতটা অন্তত ফেরত নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, মানে ফেরত দিয়ে দেন সরকারকে, রিয়াতটা অ্যামেন্ডমেন্ট করে ওই 9.1 অ্যামেন্ডমেন্ট করে রিয়াতটা ফেরত দিয়ে দেন, তাহলে অন্তত জরিমানাটা এড়ায় যেতে পারবে। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। জি ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।